নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শুনবেন বাংলা গদ্য সাহিত্যের একেবারে গোড়ার যুগের কথাকার, ডিরোজিওর ইয়ং বেঙ্গলের একনিষ্ঠ সদস্য এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সুযোগ্য শিষ্য কালীপ্রসন্ন সিংহ রচিত সামাজিক প্রহসন হুতুম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে বিখ্যাত রম্য রচনা কলিকাতার বারোইয়ারি পূজা। শৌখিন চড়ক পার্বণ শেষ হলো বলেই যেন দুঃখে সজনে খাড়া ফেটে গেলেন। রাস্তার ধুলো ও কাঁকড়েরা অস্থির হয়ে বেড়াতে লাগলো। ঢাকিরা ঢাক ফেলে জুতো গড়তে আরম্ভ করলে। বাজারে দুধ সস্তা হলো। এতদিন গয়লাদের জল মেশাবার অবকাশ ছিল না। গন্ধবেনে ভালুকের রোঁ বেচতে বসে গেলেন। ছুতরেরা গুলদার ঢাকাই উড়ুনিতে কাঠের কুচো বাঁধতে আরম্ভ করলে। জন্ম ফলারে যজমেনে বামুনেরা আদ্যশ্রাদ্ধ বাৎসরিক সপিণ্ডীকরণ টাঁকতে লাগলেন। তাই দেখে গর্মি আর থাকতে পারলেন না। ঘরে আগুন, জলে ডোবা ও ওলা উঠো প্রভৃতি নানা রকম বেশ ধরে চারদিকে ছড়িয়ে পড়লেন। রাস্তার ধারের ফোড়ের দোকান পচা, নিচু ও আবে ভরে গেল। কোথাও একটা কাঁটালের ভুঁতিরির ওপর মাছি ভ্যান ভ্যান করছে, কোথাও কতকগুলো আবের আঁটি ছড়ানো রয়েছে। ছেলেরা আঁটি ঘষে ভেঁপু করে বাজাচ্ছে। মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় চিতপুরের বড় রাস্তা ফলারের পাতের মতো দেখাচ্ছে। কুটিওয়ালারা জুতো হাতে করে বেশ্যালয়ের বারান্দার নিচে আর রাস্তার ধারের বেনের দোকানে দাঁড়িয়ে আছেন। আর ছক্কর মহলে পোহা 12। কলকাতায় কেরাঞ্চি গাড়ি বেত রোগীর পক্ষে বড় উপকারক, গ্যালভ্যানিক শকের কাজ করে। সেকেলে আসমানি দোলনার ছক্কর যেন হিন্দু ধর্মের সঙ্গে সঙ্গেই কলকাতা থেকে গা ঢাকা হয়েছে। কেবল দুই একখানা আজও খিদিরপুর, ভবানীপুর, কালীঘাট আর বারাসাতের মায়া ত্যাগ করতে পারেনি বলেই আমরা কখনো কখনো দেখতে পাই। 4 আনা 4 আনা, লালদিঘি, তেরজুরি, এসো গো বাবু, ছোট আদালত বলে গাড়োয়ানেরা শৌখিন সুরে চিৎকার করছে। নবদ্যাগমনের বউয়ের মতো দুই এক কুটিওয়ালা গাড়ির ভিতর বসে আছেন, সঙ্গী জুটছে না। দুই একজন গভর্নমেন্ট আপিসের কেরানি গাড়োয়ানদের সঙ্গে দরের কষাকষি করছেন। অনেকে চোটে হেঁটেই চলেছেন। গাড়োয়ানরা হাসি টিটকিরির সঙ্গে তবে ঝাঁকা মুটেই যাও, তোমাদের গাড়ি চড়া কর্ম নয়, কমপ্লিমেন্ট দিচ্ছে। 10টা বেজে গেছে। ছেলেরা বই হাতে করে রাস্তায় হো হো করতে করতে স্কুলে চলেছে। মৌতাতি বুড়োরা তেল মেখে গামছা কাঁধে আফিমের দোকান ও গুলির আড্ডায় জমছেন। হেঁটো বেপারীরা বাজারে বেচা কেনা শেষ করে খালি বাজরা নিয়ে ফিরে যাচ্ছে। কলকাতা শহর বড়ই গুলজার। গাড়ির হরদা, সহিসের পইস পইস শব্দ, কেঁদো কেঁদো ওয়েলার ও নরম্যান্ডির টাপেতে রাস্তা কেঁপে উঠছে। বিনা ব্যাঘাতে রাস্তায় চলা বড় সোজা কথা নয়। বীরকৃষ্ণ দাঁর ম্যানেজার কানাইধন দত্ত এক নিমখাসা রকমের ছক্কর ভাড়া করে বারোইয়ারি পূজার বার্ষিক সারতে বেরিয়েছেন। বীরকৃষ্ণ দাঁ কেবলচাঁদ দার পুষ্যপুত্র। হাটখোলায় গদি, 10-12টা খন্দ মালের আড়ত, বেলেঘাটায় কাঠের ও চুনের 5খান গোলা, নগদ 10-12 লাখ টাকা দাদন ও চোটায় খাটে। কোম্পানির কাগজেরও মধ্যে মধ্যে লেনদেন হয়ে থাকে। 12 মাস প্রায় শহরেই বাস। কেবল পুজোর সময় 10-12 দিনের জন্য বাড়িতে যেতে হয়। একখানি বগি, একটি লাল ওয়েলার, একটি রাঁড়, 2টি তেলি মোসাহেব, গড়পাড়ে বাগান
ও ছড়েড়ে এক ভাউলে ব্যবহার আয়েস ও উপাসনার জন্য নিয়ত হাজির। বীরকৃষ্ণ দাস শ্যামবর্ণ, বেঁটে খেটে রকমের মানুষ, নেয়াপাতি রকমের ভুঁড়ি, হাতে সোনার তাগা, কোমরে মোটা সোনার গোট, গলায় এক ছড়া সোনার দুনর হাড়, আহ্নিকের সময় খেলবার তাসের মতো চ্যাটালো সোনার ইষ্টি কবচ পরে থাকেন। গঙ্গা স্নানটি প্রত্যহ হয়ে থাকে, কপালে কণ্ঠায় ও কানে ফোঁটাও ফাঁক যায় না। দাঁ মহাশয় বাংলা ও ইংরাজি নাম সই করতে পারেন ও ইংরেজ খদ্দেরের আসা যাওয়ায় ও দু চার ইংরাজি কোম্পানির কন্ট্রাক্টে কম আইসো, গো, যাও প্রভৃতি দুই এক ইংরাজি কথাও আসে। কিন্তু দাঁ মহাশয়কে বড় কাজকর্ম দেখতে হতো না, কানাইধন দত্তই তার সব কাজকর্ম দেখতেন। দাঁ মশাই টানা পাখায় বাতাস খেয়ে, বগি চড়ে আর এসরাজ বাজিয়েই কাল কাটান। 12 জনে একত্র হয়ে কালী বা অন্য দেবতার পূজা করার প্রথা মরক হতেই সৃষ্টি হয়। ক্রমে সেই অবধি মা ভক্তি ও শ্রদ্ধার অনুরোধে ইয়ার দলে গিয়ে পড়েন। মহাজন, গোলদার, দোকানদার ও হেটোরাই বারোইয়ারি পূজার প্রধান উদ্যোগী। সম্বৎসর যার যত মাল বিক্রি ও চালান হয়, মন পিছু 1 কড়া, 2 কড়া ও 5 কড়ার হিসাবে বারোইয়ারি খাতে জমা হয়ে থাকে। ক্রমে 2-1 বৎসরের দস্তুরি বারোইয়ারি খাতে জমলে মহাজনদের মধ্যে বর্ধিষ্ণু ও ইয়ারগোচের শৌখিন লোকের কাছেই ওই টাকা জমা হয়। তিনি বারোইয়ারি পুজোর অধ্যক্ষ হন। অন্য চাঁদা আদায় করা, চাঁদার জন্যে ঘোরা ও বারোইয়ারি সং ও রং তামাশার বন্দোবস্ত করাই তার ভার হয়। এবার ঢাকার বীরকৃষ্ণ দাঁই বারোইয়ারির অধ্যক্ষ হয়েছিলেন। সুতরাং দাঁ মহাশয়ের আম্মক্তার কানাইধন দত্তই বারোইয়ারির বার্ষিক সাদা ও আর কাজের ভার পেয়েছিলেন। দত্তবাবুর গাড়ি রুনু রুনু ছুনু ছুনু করে নুড়িঘাটা লেনের এক কায়স্থ বড় মানুষের বাড়ির দরজায় লাগলো। দত্তবাবু তড়াক করে গাড়ি থেকে লাফিয়ে পড়ে দরওয়ানদের কাছে উপস্থিত হলেন। শহরের বড় মানুষের বাড়ির দারোয়ানরা খোদ হুজুর ভিন্ন নদের রাজা এলেও খবর নাদারক। হরির বকশিস, দুর্গোৎসবের পার্বণী, রাখি পূর্ণিমার প্রণামী দিয়েও মন পাওয়া ভার। দত্তবাবু অনেক ক্লেশের পর 4 আনা কবলে একজন দারোয়ানকে বাবুকে এতলা দিতে সম্মত করলেন। শহরের অনেক বড় মানুষের কাছে কর্য দেওয়া টাকার সুদ বা তার পৈতৃক জমিদারি কিনতে গেলেও বাবুর কাছে এতলা হলে, হুজুরের হুকুম হলে লোক যেতে পায়। কেবল 2-1 জায়গায় অবারিত দ্বার। এতে বড় মানুষদেরও বড় দোষ নাই। ব্রাহ্মণ পণ্ডিত, উমেদার, কন্যাদায়, আইবুড়ো ও বিদেশি ব্রাহ্মণ ভিক্ষুকদের জ্বালায় শহরে বড় মানুষদের স্থির হওয়া ভার। এদের মধ্যে কে মৌতাতের টানাটানির জ্বালায় বিব্রত, কে যথার্থ দায়গ্রস্ত, এপিডেপিট করলেও বিশ্বাস হয় না। দত্তবাবু 8 ঘন্টা দরজায় দাঁড়িয়ে রইলেন। এর মধ্যে 10-12 জনকে পরিচয় দিতে হলো তিনি কিসের জন্য হুজুরে এসেছেন ও 2-1টা বেয়াড়া রকমের দরওয়ানি ঠাট্টা খেয়ে গরম হচ্ছিলেন। এমন সময় তার 4 আনা দাদুনে দারোয়ান ঢিকুতে ঢিকুতে এসে তারে সঙ্গে করে নিয়ে হুজুরে পেশ করলে। পাঠক, বড় মানুষের বাড়ির দরওয়ানের কথায় এইখানে আমাদের একটি গল্প মনে পড়ে গেল, সেটি না বলেও থাকা যায় না। বছর 10-12 হলো এই শহরের বাগবাজার অঞ্চলের একজন ভদ্রলোক তার জন্মতিথি উপলক্ষে গুটিকতক ফ্রেন্ডকে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ করেন। জন্মতিথিতে আমোদ করা হিন্দুদের ইংরেজদের কাপি করা প্রথা নয়।
পুরুষ পরম্পরা জন্মতিথিতে গুড় দুধ খেয়ে তিল বুনে মাছ ছেড়ে যার যেমন প্রথা, নতুন কাপড় পরে প্রদীপ জেলে শাঁখ বাজিয়ে আইবুড়ো ভাত খাবার মতো কুটুম্ব বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ভোজন করে থাকি। তবে আজকাল শহরের কেউ কেউ জন্মতিথিতে বেতর গোছের আমোদ করে থাকেন। কেউ শেটের কোলে 60 বৎসরে পদার্পণ করে আপনার জন্মতিথির দিন গ্যাসের আলোর গেট, নাচ ও ইংরেজদের খানা দিয়ে চোহেলের এক শেষ করেন। অভিপ্রায় আপনারা আশীর্বাদ করুন তিনি আর 60 বছর এমনি করে আমোদ করতে থাকুন। চুলে ও গোপে কলপ দিয়ে জরির জামা ও হীরের কণ্ঠি পরে নাচ দেখতে বসুন। প্রতিমে বিসর্জন, স্নানযাত্রা ও রথে বাহার দিন অনেকের জন্মতিথিতে বাগান টের পান যে আজ বাবুর জন্মতিথি। নেমন্তন্নদের গা সারতে আপিসে 1 হপ্তাহ ছুটি নিতে হয়। আমাদের বাগবাজারের বাবু সেরকমের কোনো দিকেই যাননি, কেবল গুটি কতক ফ্রেন্ডকে ভালো করে খাওয়াবেন এই তার মতলব ছিল। এদিকে ভোজের দিন নেমন্তন্নেরা এসে একে একে জুটলেন। খাবার দাবার সকলই প্রস্তুত হয়েছিল, কিন্তু সেদিন সকালে বাদলা হওয়ায় মাছ পাওয়া যায়নি। বাঙালিদের মাছটা প্রধান খাদ্য, সুতরাং কর্মকর্তা মাছের জন্য বড়ই উদ্বিগ্ন হতে লাগলেন। নানা স্থানে মাছের সন্ধানে লোক পাঠিয়ে দিলেন, কিন্তু কোনো রকমেই মাছ পাওয়া গেল না। শেষ একজন জেলে একটা সের 10-12 ওজনের রুই মাছ নিয়ে উপস্থিত হলো। মাছ দেখে কর্মকর্তার খুশির আর সীমা রইল না। জেলে যে দাম বলবে তাই দিয়ে মাছটি নেওয়া যাবে মনে করে জেলেকে জিজ্ঞাসা করলেন, বাপু এটির দাম কি নেবে? ঠিক বলো, তাই দেওয়া যাবে। জেলে বললেন, মশাই এর দাম 20 ঘা জুতো। কর্মকর্তা 20 ঘা জুতো শুনে অবাক হয়ে রইলেন। মনে করলেন জেলে বাদলা পেয়ে মদ খেয়ে মাতাল হয়েছে, না হয়তো পাগল। কিন্তু জেলে কোনো ক্রমেই 20 ঘা জুতো ভিন্ন মাছটি দেবে না, এই তার পণ হলো। নিমন্তন্নে বাড়ির কর্তা ও চাকরেরা জেলের এ আশ্চর্য দাম শুনে তারে কেউ পাগল কেউ মাতাল বলে ঠাট্টা মস্করা করতে লাগলো, কিন্তু কোনো রকমেই জেলের গো ঘুচল না। শেষে কর্মকর্তা কি করেন, মাছটি নিতেই হবে। আস্তে আস্তে জেলেকে 20 ঘা জুতো মারতে রাজি হলেন। জেলেও অম্লান বদনে পিঠ পেতে দিলে। 10 ঘা জুতো জেলের পিঠে পড়বা মাত্র জেলে, মশাই একটু থামুন, আমার একজন অংশীদার আছে, বাকি 10 ঘা সেই খাবে। সে আপনার দারোয়ান, দরজায় বসে আছে, তাকে ডেকে পাঠান। আমি যখন বাড়ির ভেতর মাছ নিয়ে আসছিলাম তখন মাছের অর্ধেক দাম না দিলে আমারে ঢুকতে দেবে না বলেছিল, সুতরাং আমিও অর্ধেক বকরা দিতে রাজি হয়েছিলাম। কর্মকর্তা তখন বুঝতে পারেন জেলে কি জন্য মাছের দামে 20 ঘা জুতো চেয়েছিল। দরওয়ানজিকে দরজায় বসে আর অধিকক্ষণ জেলের দামের বকরার জন্য প্রতীক্ষা করে থাকতে হলো না। কর্মকর্তা তখনই দরওয়ানজিকে জেলের 20 ঘার অংশ দিলেন। পাঠক বড় মানুষেরা এই উপন্যাসটি মনে রাখবেন। হুজুর 1.5 হাত উঁচু গদির ওপর তাকিয়ে ঠেস দিয়ে বসে আছেন। গা আদুর, পাশে মুন্সি মশাই চশমা চোখে দিয়ে পেশকারের সঙ্গে পরামর্শ করছেন। সামনে কতকগুলো খোলা খাতা ও এক ঝুড়ি চোতা কাগজ, আর একদিকে 4-5 জন ব্রাহ্মণ পণ্ডিত বাবুকে ক্ষণজন্মা যোগভ্রষ্ট বলে তুষ্ট করবার অবসর খুঁজছেন। গদির 20 হাত অন্তরে 2 জন বেকার উমেদার ও একজন বৃদ্ধ কন্যাদায় কাঁদো কাঁদো মুখ করে ঠিক বেকার ও কন্যাদায় হালতের পরিচয় দিচ্ছেন। মোসাহেবরা খালি গায়ে ঘুরঘুর করছেন, কেউ হুজুরের কানে কানে 2-4 কথা করছেন। হুজুর ময়ূরহীন কার্তিকের মতো আড়ষ্ট হয়ে বসে রয়েছেন। দত্তবাবু গিয়ে নমস্কার করলেন।
হুজুর বারোয়ারি পুজোর বড় ভক্ত। পুজোর কদিন দিবারাত্রি বারোয়ারি তলাতেই কাটান। ভাগ্নে, মোসাহেব, জামাই ও ভগিনীপতিরা বারোয়ারির জন্য দিনরাত শশব্যস্ত থাকেন। দত্তবাবু বারোয়ারি বিষয়ক নানা কথা কয়ে হুজুরি সাবস্ক্রিপশন 1000 টাকা নিয়ে বিদেয় নিলেন। পেমেন্টের সময় দাওয়ানজি শতকরা 2 টাকার হিসেবে দস্তুরি কেটে নেন। দত্ত যা ঘরপোড়া কাটের হিসেবে ও দাওয়ানজিকে খুশি রাখবার জন্য তাতে আর কথা কইলেন না। এদিকে বাবু বারোয়ারি পুজোর কর আত্মীর কোন কোন রকম পোশাক পরবেন তারই বিবেচনায় বিব্রত হলেন। কানাই বাবু বারোয়ারি বই নিয়ে না খেয়ে বেলা 2টো অবধি নানা স্থানে ঘুরলেন। কোথাও কিছু পেলেন, কোথাও মস্ত টাকা সই মাত্র হলো, আদায় হবে না তার ভয় নেই। কোথাও গলা ধাক্কা, তামাশা ও ঠানাটাও সইতে হলো। 20 বছর পূর্বে কলকাতার বারোয়ারি চাঁদা সাদারা প্রায় দ্বিতীয় অষ্টমের পেয়াদা ছিলেন। ব্রহ্মোত্তর জমির খাজনা সাদার মতো লোকের উনুনে পা দিয়ে টাকা আদায় করতেন। অনেকে চোটের কথা কয়ে বড় মানুষদের তুষ্ট করে টাকা আদায় করতেন। একবার একদল বারোয়ারি একচক্ষু কানা এক সোনার বেনের কাছে চাঁদা আদায় করতে যান। বেনবাবু বড়ই কৃপণ ছিলেন। বাবার পরিবারকে অর্থাৎ মাকে ভাত দিতেও কষ্ট বোধ করতেন। তামাক খাবার পাতের শুকনো নলগুলি জমিয়ে রাখতেন। 1 বৎসরের হলে ধোবাকে বিক্রি করতেন, তাতেই পরিবারের কাপড় কাচার দাম উসুল হতো। বারোয়ারির অধ্যক্ষেরা বেনেবাবুর কাছে চাঁদার বই ধরলে তিনি বড়ই রেগে উঠলেন ও কোনো মতে 1 পয়সাও বারোয়ারিতে বেজায় খরচ করতে রাজি হলেন না। বারোয়ারির অধ্যক্ষেরা অনেকক্ষণ ঠাউরে ঠাউরে দেখলেন, কিন্তু বাবুর বেজায় খরচের কিছুই নিদর্শন পেলেন না। তামাক গুলি পাকিয়ে কোম্পানির কাগজের সঙ্গে বাক্স মধ্যে রাখা হয়। বালিশের ওয়ার, ছেলেদের পোশাক বেনেবাবু অবকাশ মতো স্বহস্তেই সেলাই করেন। চাকরদের কাছে একজন বুড়ো উড়ে মাত্র। তামাকের গুল, মুড়ো খ্যাংড়ার দিনে 2 বার নিকেশ হয়। ধুতি পুরনো হলে বদল দিয়ে বাসন কিনে থাকেন। বেনেবাবুর 30 লক্ষ টাকার কোম্পানির কাগজ ছিল। এ সবাই তার সুদ ও চোটায় বিলক্ষণ 10 টাকা আসত, কিন্তু তার 1 পয়সা খরচ করতেন না। পৈতৃক পেশা খাঁটি টাকায় মাকু চালিয়ে যা রোজগার করতেন তাতেই সংসার নির্বাহ হতো। কেবল বাজে খরচের মধ্যে একটা চক্ষু, কিন্তু চশমায় 2খানি পারকোলা বসানো। তাই দেখে বারোয়ারির অধ্যক্ষেরা ধরে বসলেন, মশাই আপনার বাজে খরচ ধরা পড়েছে। হয় চশমাখানির 1খানি পরকোলা খুলে ফেলুন, নয় আমাদের কিছু দিন। বেনেবাবু এ কথায় খুশি হলেন। শেষে অনেক কষ্টে 2টি সিকি পর্যন্ত দিতে সম্মত হয়েছিলেন। আর একবার একদল বারোয়ারি পুজোর অধ্যক্ষ শহরের সিঙ্গি বাবুদের বাড়ি গিয়ে উপস্থিত। সিঙ্গি বাবু সে সময় আপিসে বেরোচ্ছিলেন। অধ্যক্ষরা 4-5 জনে তাকে ঘিরে ধরে ধরেছি বলে চেঁচাতে লাগলেন। রাস্তায় লোক জমে গেল। সিঙ্গিবাবু অবাক, ব্যাপারখানা কি? তখন একজন অধ্যক্ষ বললেন, মহাশয়, আমাদের অমুক জায়গায় বারোয়ারি পুজোয় মা ভগবতী সিঙ্গির ওপর চড়ে কৈলাস থেকে আসছিলেন। পথে সিঙ্গির পা ভেঙে গেছে, সুতরাং তিনি আর আসতে পারছেন না, সেইখানেই রয়েছেন। আমাদের স্বপ্ন দিয়েছেন যে যদি আর কোনো সিঙ্গির জোগাড় করতে পারো তাহলেই আমি যেতে পারি। কিন্তু মহাশয়, আমরা আজ 1 মাস নানা স্থানে ঘুরে বেড়াচ্ছি, কোথাও আর সিঙ্গির দেখা পেলাম না। আজ ভাগ্যক্রমে আপনার দেখা পেয়েছি, কোনো মতে ছেড়ে দেব না। চলুন, যাতে মার আশা হয় তারই তদবির করবেন। সিঙ্গিবাবু অধ্যক্ষদের কথা শুনে সন্তুষ্ট হয়ে বারোয়ারি চাঁদায় বিলক্ষণ 10 টাকা সাহায্য করলেন।
এ ভিন্ন বারোইয়ারি চাঁদা সাধার বিষয়ে নানা উদ্ভট কথা আছে, কিন্তু এখানে সে সকল উত্থাপন নিষ্প্রয়োজন। পূর্বে চুঁচড়োর মতো বারোইয়ারি পুজো আর কোথাও হতো না। আচাভো, বম্বাচাক প্রভৃতি সং প্রস্তুত হতো। শহরের ও নানা স্থানের বাবুর বোট, বজরা, পিনেশ ও ভাউলে ভাড়া করে সং দেখতে যেতেন। লোকের এত জনতা হতো যে কলাপাত 1 টাকায় একখানি বিক্রি হয়েছিল। চোরেরা আন্ডিল হয়ে গিয়েছিল, কিন্তু গরিব দুঃখী গেরস্তর হাঁড়ি চড়েনি। গুপ্তিপাড়া, কাঁচরাপাড়া, শান্তিপুর, উলো প্রভৃতি কলকাতার নিকটবর্তী পল্লীগ্রামে কবার বড় ধুম করে বারোইয়ারি পুজো হয়েছিল। এতে টক্করাটক্করিও বিলক্ষণ চলেছিল। একবার শান্তিপুর ওয়ালারা 5 লক্ষ টাকা খরচ করে এক বারোইয়ারি পুজো করেন। 7 বৎসর ধরে তার উদ্যোগ হয়। প্রতিমাখানি 60 হাত উঁচু হয়েছিল। শেষে বিসর্জনের দিন প্রত্যেক পুতুল কেটে কেটে বিসর্জন করতে হয়। তাতেই গুপ্তিপাড়াওয়ালারা মার অপঘাত মৃত্যু উপলক্ষে গণেশের গলায় কাঁচা বেঁধে এক বারোইয়ারি পুজো করেন। তাতেও বিস্তর টাকা ব্যয় হয়। এখন আর সে কাল নাই। বাঙালি বড় মানুষদের মধ্যে অনেকে সভ্য হয়েছেন। গোলাপ জল দিয়ে জল শৌচ, ঢাকাই কাপড়ের পাড় ছিঁড়ে পরা, মুক্ত ভস্যের চুন দিয়ে পান খাওয়া আর শোনা যায় না। কুকুরের বিয়ে লাখ টাকা খরচ, যাত্রায় নোট পেলা, তেল মেখে 4 ঘোড়ার গাড়ি চড়ে ভেঁপু বাজিয়ে স্নান করতে যাওয়া শহরে অতি কম হয়ে পড়েছে। আজ্ঞা হুজুর, উঁচু গতি, কার্তিকের মতো বাউড়ি চুল, এক পাল বড়া খুরে মোসাহেব, রক্ষিত বেশ্যা আর পাকানো কাছা জলস্তম্ভ আর ভূমিকম্পর মতো কখনোর পাল্লায় পড়েছে। কায়স্থ ব্রাহ্মণ বড় মানুষ পাড়ায় গিয়ে ভূতেরা ছাড়া প্রায় মাইনে করা মোসাহেব রাখেন না। কেবল শহরে 2-4 বেনে বড় মানুষই মোসাহেবদের ভাগ্যে সুপ্রসন্ন। বুক ফোলানো, বাঁকা সিঁতি, পৈতের গোচ্চা গলায়, পুঁচের মতো চক্ষু লাল, কানে তুলোয় করা আতর, লেখাপড়া সকল রকমই জানেন। কেবল বিস্মৃতিক্রমে বর্ণ পরিচয়টি হয় নাই। আমরা খালি সোনার বেনে বড় মানুষ বাবুদের মজলিসে দেখতে পাই। মোসাহেবি পেশা উঠে গেলেই বারোইয়ারি, খ্যামটা, চোহেল ও ফর্রার লাঘব হবে সন্দেহ নাই। সন্ধ্যা হয় হয়েছে। গয়লারা দুধের হাঁড়া কাঁধে করে দোকানে যাচ্ছে। মেচুনিরে আপনাদের পাটা, বঁটি ও চুবড়ি ধুয়ে প্রদীপ সাজাচ্ছে। গ্যাসের আলো জ্বালা মুটেরা মই কাঁধে করে দৌড়ুচ্ছে। থানার সামনে পাহারাওয়ালাদের প্যারেড। এরা লড়াই করবেন, কিন্তু মাতাল দেখে ভয় পান। হয়ে গিয়েছে। ব্যাংকের ভেটো কেরানিরে ছুটি পেয়েছেন। আজ এ সময় বীরকৃষ্ণ দাঁড় গদিতে বড় ধুম। অধ্যক্ষেরা একত্র হয়ে কোন কোন রকম সং হবে কুমোরকে তারই নমুনো দেখাবেন। কুমোর নমুনো মতো সং তৈরি করবে। দা মহাশয় ও ম্যানেজার কানাইধন দত্ত যা নমুনোর মুখপাত। ফৌজদারি বালাখানা থেকে ভাড়া করে এনে 20টি বেল লাণ্ঠন রং বেরং, সাদা, গ্রিন, লাল টাঙানো হয়েছে। উঠোনে প্রথমে খড়, তার ওপর দরমা, তার ওপর মাদ্রাজি খেরোর জাজিম হাসছে। দাঁড়ি পাল্লা, চ্যাটা, কুলো ও চালুনিরে গনি ব্যাগ ও ছেঁড়া চটের আশপাশ থেকে উঁকি ঝুঁকি মারছে। আজ তারা ঘর জামাই ও অন্নদাস ভাগ্নেদের দলে গণ্য। বীরকৃষ্ণবাবু ধূপছায়া চেলির জোড় ও কলার কপ ও প্লেটওয়ালা ঝাড়ের গোলাপের মতো কামিজ ও ঢাকাই ট্যারচা কাজের চাদরে শোভা পাচ্ছেন। রুমালটি কোমরে বাঁধা আছে। সোনার চাবির শিকলি কোঁচা কামিজের ওপর ঘড়ির চেনের অফিসিয়েটিং হয়েছে। পাঠক, নবাবী আমল শীতকালের সূর্যের মতো অস্ত গেল।
মেঘান্তের রৌদ্রের মতো ইংরাজদের প্রতাপ বেড়ে উঠল। বড় বড় বাঁশঝাড় সমূলে উচ্ছন্ন হলো। কঞ্চিতে বংশলোচন জন্মাতে লাগলো। নেব মুন্সি, ছিঁড়ে বেনে ও পুঁটে তেলি রাজা হলো। সেপাই পাহারা, আশাসোটা ও রাজা খেতাব ইন্ডিয়া রবারের জুতো ও শান্তিপুরের ডুড়ে উড়নির মতো রাস্তায় পাঁদারে ও ভাগাড়ে গড়াগড়ি যেতে লাগলো। কৃষ্ণচন্দ্র, রাজবল্লভ, মানসিংহ, নন্দকুমার, জগৎ শেঠ প্রভৃতি বড় বড় ঘর উৎসন্ন যেতে লাগলো। তাই দেখে হিন্দু ধর্ম, কবির মান, বিদ্যার উৎসাহ, পরোপকার ও নাটকের অভিনয় দেশ থেকে ছুটে পালালো। হাফ আখড়াই, ফুল আখড়াই, পাঁচালী ও যাত্রার দলেরা জন্মগ্রহণ করলে শহরের যুবক দল গোখুরি, ঝকমারি ও পক্ষীর দলে বিভক্ত হলেন। টাকা, বংশগৌরব ছাপিয়ে উঠলেন। রামা মুরুফরাস, কেষ্টা বাগদি, পেঁচো মল্লিক ও ছুঁচো শীল কলকাতার কায়েত বামুনের মুরব্বী ও শহরের প্রধান হয়ে উঠল। এই সময়ে হাফ আখড়াই ও ফুল আখড়াই সৃষ্টি হয় ও সেই অবধি শহরের বড় মানুষরা হাফ আখড়াইয়ে আমোদ করতে লাগলেন। শ্যামবাজার, রামবাজার, চক ও সাঁকোর বড় বড় নিষ্কর্মা বাবুরা এক এক হাফ আখড়াই দলের মুরব্বী হলেন। মোসাহেব, উমেদার, পাড়া ও দলস্থ গেরস্থ গোছ হার হাবাতেরা শৌখিন দোহরের দলে গিয়ে মিশলেন। অনেকের হাফ আখড়াইয়ের পুণ্যে চাকরি জুটে গেল। অনেক পুজুরি দাদা ঠাকুরের অবস্থা হতে একেবারে আমির হয়ে পড়লেন। কিছুদিনের মধ্যে তকমা, বাগান, জুড়ি ও বালাখানা বনে গেল। আমরা পূর্বে পাঠকদের যে বারোইয়ারি পুজোর কথা বলে এসেছি, বীরকৃষ্ণ দাঁড় উদ্যোগে প্রথম রাত্রির বারোয়ারি তলায় হাফ আখড়াই হবে, তার উদ্যোগ হচ্ছে। ধোপাপুকুর লেনের 2 নম্বর বাড়িটিতে হাফ আখড়াইয়ের দল বসেছে। বীরকৃষ্ণবাবু বগি চড়ে প্রত্যহ আড্ডায় এসে থাকেন। দোয়াররা কুটি থেকে এসে হাত মুখ ধুয়ে জলযোগ করে রাত্রির 10টার পর একত্রে জমায়েত হন। ঢাকাই কামার, চাষা, ধোপা, পুঁটে তেলি ও ফলারে বামুনি অধিক। মুখুজ্জেদের ছোটবাবু অধ্যক্ষ। ছোটবাবু ইয়ারের টেক্কা, বেশ্যার কাছে চিড়িয়ার গোলাম ও নেশায় শিবের বাবা। শরীর ডিগডিগে, পইতে গোচ্ছা করে গলায় দাঁতে নিশি, প্রায় আধা চেটালো কালা ও লাল পেড়ে চক্রবেরের ধুতি পড়ে থাকেন। 1.5 ভরি আফিন, 150 ছিলিম গাঁজা ও 1 জালা তাড়ি রোজকি মৌতাতের উটনো বন্দোবস্ত। পাল পার্বণে ও শনিবারে বেশি মাত্রায় চড়ান। অমাবস্যার রাত্রির অন্ধকারে ঘুরঘুরটি, গুড়গুড় করে মেঘ ডাকছে, থেকে থেকে বিদ্যুৎ নল পাচ্ছে। গাছের পাতাটি নড়ছে না, মাটি থেকে যেন আগুনের তাপ বেরুচ্ছে। পথিকেরা এক একবার আকাশপানে যাচ্ছেন আর হনহন করে চলেছেন। কুকুরগুলো খেউ খেউ করছে। দোকানিরে ঝাঁপ তারা বন্ধ করে ঘরে যাবার উদ্যোগ করছে। গরুম করে 9টার তোপ পড়ে গেল। ধোপাপুকুর লেনের 2 নম্বরের বাড়িতে আজ বড়ই ধুম। ঢাকার বীরকৃষ্ণবাবু, চকবাজারের পেলানাথ বাবু, দলপতি বাবুরও ও 2-4 গাইয়ে বাজিয়ে ওস্তাদরাও আসবেন। গাওনার সুর বড় চমৎকার হয়েছে। দোয়াররাও মিল ও তাল দোরস্ত। সময় কারুরই হাত ধরা নয়। নদীর স্রোতের মতো, বেশ্যার যৌবনের মতো ও জীবের পরমায়ুর মতো কারুরই অপেক্ষা করে না। গির্জের ঘড়িতে ঢং 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 করে 10টা বেজে গেল। শোঁ শোঁ করে একটা বড় ঝড় উঠল। রাস্তার ধুলো উড়ে যেন অন্ধকার আরো বাড়িয়ে দিল। মেঘের কড়মর কড়মর ডাক ও বিদ্যুতের চকমকিতে
খুদে খুদে ছেলেরা মার কোলে কুণ্ডুলি পাকাতে আরম্ভ করলে মুষলের ধারে ভারী এক পশলা বৃষ্টি এলো। এদিকে 2 নম্বরের বাড়িতে অনেকে এসে জমতে লাগলেন। অনেকে শখের অনুরোধে ভিজে ঢ্যাপঢেপে হয়ে এলেন। 4 ডেলে দিয়ালগিরিতে বাতি জ্বলছে, মজলিস জকজক করছে। পান কলাপাতের এঁটো নল ও থেলো হুঁকোর কুরুক্ষেত্তর। মুখুজ্জেদের ছোটবাবু লোকের খাতির করছেন, ওরে ওরে তাঁর গলা চিরে গেছে। তেলি ঢাকাই কামার ও চাষা ধোপা দুয়ারেরা 1 পেট ফিনি, মেটো, ঘন্ট ও আটা নেবড়ানো লুসে ফর্সা ধুতি ফিট চাদরে ফিট হয়ে বসে আছেন। অনেকের চক্ষু বুজে এসেছে, বাতির আলো জোনাকি পোকার মতো দেখছেন ও একবার ঝিমকিনি ভাঙলে মনে করছেন যেন উড়ছি। ঘরটি লোকারণ্য। খাতায় খাতায় ঘিরে বসে আছেন। থেকে থেকে ফুকুরিতে টপ্পাটা চলছে। অনেক শেয়ানা ফরমেশে জুতো জোড়াটি হয় পকেটে নয় পার নিচে রেখে চেপে বসেছেন। জুতো এমন জিনিস যে দোয়ার দলের পরস্পরে বিশ্বাস নাই। চকবাজারের পেলানাথ বাবুর অপেক্ষাতেই গাওনা বন্ধ রয়েছে। তিনি এলেই গাওনা আরম্ভ হবে। 2-1 ধর্তা দোয়ার পেলানাথ বাবুর আসবার অপেক্ষায় থাকতে বেজার হচ্ছেন। 2-1 তাই তো বলে দাদার বলে বল দিচ্ছেন। কিন্তু পেলানাথ বাবু বারোইয়ারির একজন প্রধান ম্যানেজার, শৌখিন ও খোস পোশাকির হদ্দ ও ইয়ারের প্রাণ। সুতরাং কিছুক্ষণ তার অপেক্ষা না করলে তার অপমান করা হয়। ঝড়ই হোক, বজ্রঘাতই হোক, আর পৃথিবী কেন রসাতলে যাক না, তাঁর এসব বিষয়ে এমনি শখ যে তিনি অবশ্যই আসবেন। ধর্তা দোয়ার গোবিন্দবাবু বিরক্ত হয়ে নাকি সুরে মনালে বদিয়া জিক্কুর টপ্পা ধরেছেন। গাঁজার হুঁকো একবার এথাকের পাশ মেরে ওথাকে গেল। ঘরের এক কোণে হুঁকো থেকে আগুন পড়ে যাওয়ায় সেদিকের থাকেরা রল্লা করে উঠে দাঁড়িয়ে কোঁচা ও কাপড় ঝাড়ছেন। ও কেমন করে পড়লো প্রত্যেকে তারই 50 রকম ডিপোজিশন দিচ্ছেন। এমন সময় একখান গাড়ি গড়গড় করে এসে দরজায় লাগলো। মুখুজ্জেদের ছোটবাবু মজলিস থেকে তড়াক করে লাফিয়ে উঠে বারান্দায় গিয়ে পেলানাথ বাবু এলেন বলে চেঁচিয়ে উঠলেন। দোয়ার বদলে হুররে ও রই রই পড়ে গেল। ঢোলে রং বেজে উঠল। পেলানাথ বাবু উপরে এলেন। শেক হ্যান্ড, গুড ইভিনিং ও নমস্কারের ভিড় চুকতে 1/2 ঘন্টা লাগলো। চকবাজারের বাবু পেলানাথ একহারা বেটেখাটো মানুষ। গত বৎসর 50 পেরিয়েছেন। বাবু বড় হিন্দু। একাদশী, হরিবাসর ও রাধাষ্টমীতে উপোস ও উত্থান ও শয়নে নির্জলা করে থাকেন। বাবুর মেজাজ গরিব, শৌখিনের রাজা। 1219 সালে সারবর্ন সাহেবের নিকটে 3 মাস মাত্র ইংরেজি লেখাপড়া শিখেছিলেন। সেই সম্বলেই এতদিন চলছে। সর্বদা পোশাক ও টুপি পরে থাকেন। টুপিটা এমনি হেলিয়ে হেলিয়ে পরা হয়ে থাকে যে বাবুর ডান কান আছে কিনা হঠাৎ সন্দেহ উপস্থিত হয়। লখনৌ ফ্যাশনে বাইরের ভেরুয়ার মতো চুড়িদার পায়জামা, রামজামা, কোমরে দোপাটা ও বাঁকা টুপি তার মনোমতো পোশাক। পেলানাথ বাবুর বাই ও খ্যামটা মহলে বড় মান। তাদের কোনো দায় দফা পড়লে বাবু আর হয়ে পড়ে আফতের তামাম করেন ও বাইয়ের অনুরোধে হিন্দুয়ানি মাথায় রেখে কাছা খুলে ফয়তা দেন ও বারোইয়ারের নামে তসবি পড়েন। মুসলমান মহলেও বাবুর বিলক্ষণ প্রতিপত্তি। অনেক লখনৌয়ে পাতি ও ইরানি চাঁপদাড়ি বাবুর বুজরুকি ও কেরামতের অনিয়ত ইনসাফ করে থাকেন। ইংরেজি কেতা বাবুর ভালো লাগে না। মনে করেন ইংরেজি লেখাপড়া শেখা শুধু কাজ চালাবার জন্য। মুসলমান সহবাসে প্রায় দিবারাত্রির থেকে ওই কেতাই এর বড় পছন্দ। সর্বদাই নবাবী আমলের জাঁকজমক, নবাবী আমিরি ও নবাবী মেজাজের কথা নিয়ে নাড়াচাড়া হয়।
এদিকে দোয়াররা নতুন সুরের গান ধরলেন। ধোপা পুকুর রন রন করতে লাগলো। ঘুমন্ত ছেলেরা মার কোলে চমকে চমকে উঠল। কুকুরগুলো খেউ খেউ করে উঠল। বোধ হতে লাগলো যেন হাড়িরে গোটা কতক শুয়ার ঠেঙিয়ে মারছে। গাওনার নতুন সুর শুনে সকলেই বড় খুশি হয়ে সাবাস, বাহবা ও শোভান্তরীর বৃষ্টি করতে লাগলেন। দোয়াররা উৎসাহ পেয়ে দ্বিগুণ চেঁচাতে লাগলো। সমস্ত দিন পরিশ্রম করে ধোপারা অঘরে ঘুমুচ্ছিল। গাওনার বেতর আওয়াজে চমকে উঠে খোঁটা ও দড়ি নিয়ে দৌড়ল। রাত্রির 2টো পর্যন্ত গাওনা হয়ে শেষে সে রাত্রিরের মতো বেদব্যাস বিশ্রাম পেলেন। দোয়ার শৌখিন বাবু ও অধ্যক্ষরা অন্ধকারে অতি কষ্টে বাড়ি গিয়ে বিছানার আড় হলেন। এদিকে বারোইয়ারি তলায় সঙ্গরা শেষ হয়েছে। 1 মাস মহাভারতের কথা হচ্ছিল, কাল তাও শেষ হবে। কথক বেদির ওপর বসে বৃষৎসর্গের ষাঁড়ের মতো ও বলিদানের মহিষের মতো মাথায় ফুলের মালা জড়িয়ে রসিকতার এক শেষ করছেন। মূল পুঁথির পানে চাওয়া মাত্র হচ্ছে। বস্তুত যা বলছেন সকলেই কাশিরাম খুড়োর উচ্ছিষ্ট ও কোনোটা বা সপাক। কথকতা পেশাটা ভালো। দিব্য জলখাবার, দিব্য হাত পাখার বাতাস, কেবল মধ্যে মধ্যে কোন কোন স্থলে আহার বিহারের আনুষঙ্গিক প্রহারটা সইতে হয়, সেইটাই মহান কষ্ট। পূর্বে গদাধর শিরোমণি, রামধন তর্কবাগীশ, হলধর পঞ্চানন প্রভৃতির প্রধান প্রধান কথক ছিলেন। শ্রীধর অল্প বয়সে বিলক্ষণ খ্যাত হন। বর্তমান দলে শাস্ত্রজ্ঞানের অপেক্ষা করেন না। গলাটা সাধা, চাণক্য শ্লোকের 2 আখর পাঠ, কীর্তন অঙ্গের 2টো পদাবলী মুখস্থ করেই মুজুরা করতে বেরোন ও বেদিতে বসে ব্যাসবধ করেন। কথা শোনবার ও সং দেখবার জন্যে লোকের অসম্ভব ভিড় হয়েছে। কুমোর, ডাকওয়ালা ও অধ্যক্ষেরা থেলো হুঁকোয় তামাক খেয়ে ঘুরে বেড়াচ্ছেন ও মিছিমিছি চেঁচিয়ে গলা ভাঙছেন। বাজে লোকের মধ্যে 2-1জন আপনার আপনার কর্তৃত্ব দেখাবার জন্যে তফাৎ তফাৎ করছে। অনেকে গোছলো গোছের মেয়ে মানুষ দেখে সঙের তর্জমা করে বোঝাচ্ছেন। সঙ্গগুলি বর্ধমানের রাজার বাংলা মহাভারতের মতো, বুঝিয়ে না দিলে মর্মগ্রহণ করা ভার। কোথাও ভীষ্ম সরসজ্জায় পড়েছেন, অর্জুন পাতালে বান মেরে ভগবতীর জল তুলে খাওয়াচ্ছেন। জ্ঞাতির পরাক্রম দেখে দুর্যোধন ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছেন। সঙ্গেদের মুখের ছাঁচ ও পোশাক সকলেরই একরকম, কেবল ভীষ্ম দুধের মতো সাদা, অর্জুন ডেমার্টিনের মতো কালো ও দুর্যোধন গ্রিন। কোথাও নবরত্নের সভা। বিক্রমাদিত্য 32 পুতুলের সিংহাসনের উপর আফিমের দালালের মতো পোশাক পরে বসে আছেন। কালিদাস, ঘটকট্পর, বরাহমিহির প্রভৃতি নবরত্নেরা চারিদিক ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। রত্নদের সকলেরই এক রকমের ধুতি, চাদর ও টিকি। হঠাৎ দেখলে বোধ হয় যেন একদল অগ্রদানী ক্রিয়াবাড়ি ঢোকবার জন্য দরওয়ানের উপাসনা করছে। কোথাও শ্রীমন্ত দক্ষিণ মশানে 34 অক্ষরে ভগবতীর স্তব করছেন। কোটালরা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। শ্রীমন্তের মাথায় শালের সামলা, হাফ ইংরেজি গোছের চাপকান ও পায়জামা পরা, ঠিক যেন একজন হাইকোর্টের প্লিডার প্লিড করছেন। এক জায়গায় রাজস্ব যজ্ঞ হচ্ছে। দেশ দেশান্তরের রাজারা চারদিকে ঘিরে বসেছেন। মধ্যে টেনা পরা হতো পোতা বামুনরা অগ্নিকুণ্ডের চারদিকে বসে হোম করছেন। রাজাদের পোশাক ও চেহারা দেখলে হঠাৎ বোধ হয় যেন একদল দরোয়ান শ্যাকরার দোকানে পাহারা দিচ্ছে। কোনোখানে রাম রাজা হয়েছেন। বিভীষণ, জাম্বুবান, হনুমান ও সুগ্রীব প্রভৃতি বানরেরা শহুরে মুছুত্তি বাবুদের মতো পোশাক পরে চারদিকে দাঁড়িয়ে আছেন।
লক্ষণ ছাতা ধরেছেন, শত্রুঘ্ন ও ভরত চামর করছেন, রামের বাঁ দিকে সীতে দেবী, শীতের টেরচা শাড়ি, ঝাপটা ও ফিরিঙ্গি খোপার বেহদ্দ বাহার বেরিয়েছে। বাইরে কোঁচার পত্তন, ভিতরে ছুঁচোর কেত্তন, সং বড় চমৎকার। বাবুর ট্যাসল দেওয়া টুপি, পাইনাপেলের চাপকান, পেটি ও সিল্কের রুমাল, গলায় চুলের গার্ড চেন, অথচ থাকবার ঘর নাই। মাসির বাড়ি অন্নলুসেন, ঠাকুর বাড়ি শোন, আর সেনেদের বাড়ি বসবার আড্ডা। পেট ভরে জল খাবার পয়সা নাই, অথচ দেশের রিফরমেশনের জন্যে রাত্রিরে ঘুম হয় না। মশারির অভাবও ঘুম না হবার একটি প্রধান কারণ। পুলিশ, বড় আদালত তালা নিলেন, ছোট আদালতে দিনের বেলা ঘুরে বেড়ান, সন্ধেবেলা ব্রহ্মসভায় মিটিং ও ক্লাব হাঁপ ছাড়েন। গোয়েন্দাগিরি, দালালি, খোসামুদি ও ঠিকে রাইটরি করে যা পান, ট্যাসলওয়ালা টুপি ও পাইনাপেলের চাপকান রিপু করতে ও জুতো বুরুষেই সব ফুরিয়ে যায়। সুতরাং মিনিমাইনের স্কুল মাস্টারই কখনো কখনো স্বীকার করতে হয়। কোথাও অশৈরেণ সইতে নারী শিখে বসে ঝুলে মরি সং। অশৈরেণ সইতে নারী মহাশয় ইয়ং বাঙ্গালদের টেবিলে খাওয়া পান্টুলুন ও ভয়ানক গরমিতেও বনাতের বিলাতি কট চাপকান পরা। বিলক্ষণ দেখতে পান, অথচ নাকে চশমা। রাত্রিরে থানায় পড়ে ছুঁচো ধরে খান, দিনের বেলা রিফরমেশনের স্পিচ করেন দেখে শিখে ঝুলছেন। এ সবাই 12 ইয়ারি তলায় ভালো করতে পারবো না, মন্দ করব কি দিবি তা দে। বুক ফেটে দরজা, ঘুঁটে পড়ে গোবর হাসি, খেঁদাপুতের নাম পদ্মলোচন, মদ খাওয়া বড়দায়, জাত থাকার কি উপায়, হার হাবাতে মিছিরির ছুরি প্রভৃতি নানাবিধ সং হয়েছে। সেসব আর এখানে উত্থাপন করার আবশ্যক নাই। কিন্তু প্রতিমের দুপাশে বকাধার্মিক ও ক্ষুদ্র নবাবের সং বড় চমৎকার হয়েছে। বকাধার্মিকের শরীরটি মুচির কুকুরের মতো নুদুর নাদুর, ভুঁড়িটি বিলাতি কুমড়োর মতো, মাথায় কামানো চৈতন ফক্কা ঝুঁটি করে বাঁধা, গলায় মালা ও ছোট ঢাকের মতো গুটি কতক সোনার মাদুলি, হাতে ইষ্টি কবচ, চুলে ও গোঁপে কলপ দেওয়া, কালা পেড়ে ধুতি, রামজামা ও জড়ির বাঁকা তাজ। গত বছর 80 পেরিয়েছেন, অঙ্গ ত্রিভঙ্গ, কিন্তু প্রাণ হামাগুড়ি দিচ্ছে। গেরস্ত গোছের ভদ্রলোকের মেয়ে ছেলের পানে আর চক্ষে চাচ্ছেন, হরিনামের মালার ঝুলিটি ঘুরুচ্ছেন, ঝুলির ভেতর থেকে গুটি কতক টাকা বেমালুম আওয়াজে লোভ দেখাচ্ছে। ক্ষুদ্র নবাব দিব্যি দেখতে, দুধে আলতার মতো রং, আলবট ফ্যাশনে চুল ফেরানো, চীনের শুয়ারের মতো শরীরটি ঘাড়ে গদ্দানি, হাতে লাল রুমাল ও পিচের স্টিক, শিমলের ফিনফিনে ধুতি মালকোঁচা করে পরা। হঠাৎ দেখলে বোধহয় রাজা রাজরার পৌত্তুর, কিন্তু পরিচয়ে বেরুবে হিদে জোলার নাতি। 12 ইয়ারি প্রতিমেখানি প্রায় 20 হাত উঁচু, ঘোড়ায় চড়া হাইল্যান্ডের গোরা, বিবি, পরি, নানাবিধ চিড়িয়া, সোলার ফুল ও পদ্ম দিয়ে সাজানো, মধ্যে মা ভগবতী জগদ্ধাত্রী মূর্তি, সিংহের গা রূপলি গিলটি ও হাতি সবুজ মখমল দিয়ে মোড়া। ঠাকুরুনের বিবিয়ানা মুখ, রং ও গড়ন আসল ইহুদি ও আরমানি কেতা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও ইন্দ্র দাঁড়িয়ে জোড়হাত করে স্তব করছেন। প্রতিমের উপরে ছোট ছোট বিলাতি পরীরা ভেঁপু বাজাচ্ছে, হাতে বাদশাহী নিশেন ও মাঝে ঘোড়া, সিঙ্গিওয়ালা, কুইনের ইউনিকর্ন ও ক্রেস্ট। আজ বারাইয়ারির প্রথম পুজো, শনিবার। বীরকৃষ্ণ দাঁ, কানাই দত্ত, পেলানাথ বাবু ও বীরকৃষ্ণ বাবুর ফ্রেন্ড আহিরিটোলার রাধামাধব বাবুরা
বেলা 3টে পর্যন্ত বারোইয়ারি তলায় হামরাও হয়েছিলেন। 3টে বড় বড় অর্না মোষ, 100 ভেড়া ও 300 পাঁটা বলিদান করা হয়েছে। মূল নৈবেদ্যের আগাতলা মন্ডাটি ওজনে 1.5 মণ। শহরের রাজা, সিঙ্গি, ঘোষ, দে, মিত্র ও দত্ত প্রভৃতি বড় বড় দলস্থ ফোঁটা, চেলির জোড়, টিকি ও তিলকধারী উর্দি ও তকমাওয়ালা যত ব্রাহ্মণ পণ্ডিতের বিদেয় হয়েছে। সুপারিশ, অনাহুতে, বেদলে ও ফলারেরা নিমতলার শকুনির মতো টেকে বসে আছেন। কাঙালি, রেও অগ্রদানি, ভাট ও ফকির বিস্তর জমেছিল। পাহারাওয়ালারাই তাদের বিদেয় দেন। অনেক গরিব গ্রেপ্তার হয়। শেষে গাঁট থেকে কিছু বার করলে থানার দারোগা ও জমাদারের সূক্ষ্ম বিবেচনায় সেবারের মতো রেহাই পায়। ক্রমে সন্ধ্যা হয়ে এলো। বারোইয়ারি তলা লোকারণ্য। শহরের অনেক বাবু গাড়ি চড়ে সং দেখতে এসেছেন। সং ফেলে অনেকে তাঁদের দেখছে। ক্রমে মজলিসে 2-1 ঝাড় জেলে দেওয়া হলো। সঙ্গেদের মাথার ওপর বেল ল্যান্ঠন বা হার দিতে লাগলো। অধ্যক্ষ বাবুরও একে একে জমায়েত হতে লাগলেন। নল করা থেলো হুঁকো হাতে পান চিবোতে চিবোতে অনেকে চিৎকার ও এটা কর ওটা কর করে হুকুম দিচ্ছেন। আজ ধোপাপাড়ার ও চকের দলের লড়াই হবে। 1.5 মণ গাঁজা, 2 মণ চরস, বড় বড় 7 গামলা দুধ ও 12খানি বেনের দোকান ঝেঁটিয়ে ছোট বড় মাঝারি এলাচ, কর্পূর, দারুচিনি সংগ্রহ করা হয়েছে। মিঠে, কড়া, ভ্যালসা, অম্বুরি ও ইরানি তামাকের গোবর্ধন হয়েছে। এ সবাই বিস্তর অন্তঃশীলে সরঞ্জামও প্রস্তুত আছে। আবশ্যক হলে দেখা দেবে। শহরে ঢিঢি পড়ে গেছে। আজ রাত্রিরে অমুক জায়গায় বারোইয়ারি পুজোয় হাফ আখড়াই হবে। কি ইয়ারগোচের স্কুল বয়, কি 72-এ ইনভ্যালিড, সকলেই হাফ আখড়াই শুনতে পাগল। বাজার গরম হয়ে উঠল। ধোপারা বিলক্ষণ রোজগার করতে লাগলো। কোঁচানো ধুতি, ধোপদস্ত কামিজ ও ডুরে শান্তিপুরি উড়ুনির 1 রাত্রিরের ভাড়া 8 আনা চড়ে উঠল। 4 পুরুষে 5 পুরুষে ক্রেপ ও নেটের চাদরেরা অকর্মণ্য হয়ে নবাবী আমলে সিন্ধুক আশ্রয় করেছিলেন। আজ ভলন্টিয়ার হয়ে মাথায় উঠলেন। কালো ফিতের ঘুনসি ও চাবির শিকলি হঠাৎ বাবুর মতো সস্থান পরিত্যাগ করে। ঘড়ির চেনের অফিসিয়েটিং হলো। জুতোরা বেশ্যার মতো নানা লোকের সেবা করতে লাগলো। বারোইয়ারি লোকারণ্য হয়ে উঠল। একদিকে কাঠগড়া ঘেরা মাটির সং, অন্যদিকে নানা রকম পোশাক পরা কাঠগড়ার ধারে ও মধ্যে জ্যান্ত সং। বড় মানুষরা ট্যাসেলওয়ালা টুপি, চাপকান, পেটি ও ইষ্টিকে চালচিত্রের অসুর হতেও বেয়াড়া দেখাচ্ছেন। প্রধান অধ্যক্ষ বীরকৃষ্ণবাবু লক্কাই লাট্টুর মতো ঘুরে বেড়াচ্ছেন। 2 কষ দিয়ে পাঁজির ছবির রক্ততন্ত্রী রাক্ষসীর মতো পানের পিক গড়িয়ে পড়ছে। চাকর, হরকরা, সরকার, কেরানি ও ম্যানেজারদের নিঃশ্বাস ফেলবার অবকাশ নাই। ঢং ঢং করে গির্জের ঘড়িতে রাত্রিরে 2টো বেজে গেল। ধোপাপাড়ার দল ভরপুর নেশায় ভোঁ হয়ে টলতে টলতে আসরে নামলেন। অনেকে আখড়া ঘরে শুয়ে পড়লেন। বাঙালির স্বভাবই এই, পরের জিনিস পাতে পড়লে শিগগির হাত বন্ধ হয় না। পেট সেটি বোঝে না, বড় দুঃখের বিষয়। 1.5 ঘন্টা ঢোল, বেহালা, ফুলুট, মোচং ও সেতারের রং ও সাজ বাজল। গোঁড়ারা 200 বাহবা ও বেশ দিলেন। শেষে একটু ঠাকরুন বিষয়ে গিয়ে আমরা গানটি বুঝতে অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো মতে কৃতকার্য হতে পারলাম না। গিয়ে তারা উঠে গেলে চকের দল আসরে নামলেন। চকের দলেরাও ওই রকম করে গেয়ে শোভান্তরী, সাবাস ও বাহবা নিয়ে উঠে গেলেন।
1 ঘন্টার জন্য মজলিস খালি রইল। চায়না কোট ক্রেপের, লেটের ও ডুরে ফুলদার ট্যারচা চাদরেরা পিঁপড়ের ভাঙা সারের মতো ছড়িয়ে পড়লেন। পানের দোকান শূন্য হয়ে গেল। চুরট, তামাক ও চরসের ধোঁয়ায় এমনি অন্ধকার হয়ে উঠল যে সেবারে প্রোক্লেমেশন উপলক্ষে বাজিতে কি বা ধোঁয়া হয়েছিল। বড় বড় রিভিউয়ের তোপেও তো ধোঁয়া জন্মে না। 1/2 ঘন্টা প্রতিমেখানি দেখা যায়নি ও পরস্পর চিনে নিতেও কষ্টবোধ হচ্ছিল। ক্রমে হঠাৎ বাবুর টাকার মতো, বসন্তের কুয়াশার মতো ও শরতের মেঘের মতো ধোঁয়া দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেল। দর্শকেরা সুস্থির হয়ে দাঁড়ালেন। ধোপা পুকুরের দল আসর নিয়ে বিরহ ধরলেন। 1/2 ঘন্টা বিরহ গে আসর হতে দলবল সমেত আবার উঠে গেলেন। চকবাজারেরা নামলেন ও ধোবা পুকুরের দলের বিরহের উত্তর দিলেন। গোঁড়ারা রিভিউয়ের সোলজারদের মতো দল বেঁধে 2 তাক হলো। মধ্যস্থরা গানের চোতা হাতে করে বিবেচনা করতে আরম্ভ করলেন। এক দলে মিত্তির খুড়ো, আর এক দলে দাদা ঠাকুর বাদনদার। বিরহের পর চাপা কাঁচা খেউর, তাতেই হার জিতের বন্দোবস্ত। বিচারও শেষ, মধুরেণ সমাপয়েৎ। মারামারিও বাকি থাকবে না। তোপ পড়ে গিয়েছে, পূর্ব দিক ফর্সা হয়েছে, ফুরফুরে হাওয়া উঠেছে। ধোপা পুকুরের দলেরা আসর নিয়ে খেউর ধরলেন। গোঁড়াদের সাবাস, বাহবা, শোভান্তরী, জিতারাও দিতে দিতে গলা চিরে গেল। এরই তামাশা দেখতে দেখতে যেন সূর্যদেব তাড়াতাড়ি উদয় হলেন। বাঙালিরা আজ এমন কুৎসিত আমোদে মত্ত হন বলেই যেন চাঁদ ভদ্র সমাজে মুখ দেখাতে লজ্জিত হলেন। কুমুদিনী মাথা হেঁট করলেন। পাখিরা ছি 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 করে চেঁচিয়ে উঠল। পদ্মিনী পাঁকের মধ্যে থেকে হাসতে লাগলেন। ধোপা পুকুরের দল আসর নিয়ে খেউর গাইলেন, সুতরাং চকের দলকে তার উত্তর দিতে হবে। ধোপা পুকুর ওয়ালারা 1.5 ঘন্টা প্রাণপণে চেঁচিয়ে খেউরটি গেয়ে থামলে চকের দলেরা আসরে নামলেন। সাজ বাজিতে লাগলো। ওদিকে আকড়া ঘরে খেউরের উত্তর প্রস্তুত হচ্ছে। 1/2 ঘন্টার মধ্যে উত্তরের চোতা মজলিসে দেখা দিলেন। চকের দলেরা তেজের সহিত উত্তর গাইলেন। গোঁড়ারা গরম হয়ে আমাদের জিত, আমাদের জিত করে চেঁচামেচি করতে লাগলেন। হাতাহাতিও বাকি রইল না। এদিকে মধ্যস্থরাও চকের দলের জিত সাব্যস্ত করলেন। দুও হো হো হুররে ও হাততালিতে ধোপা পুকুরের দলেরা মাটির চেয়েও অধম হয়ে গেলেন। নেশার খোঁয়ারি, রাত জাগবার ক্লেশ ও হারের লজ্জায় মুখুজ্জেদের ছোটবাবু ও 2-4 ধর্তা দুয়ার একেবারে এলিয়ে পড়লেন। চকের দলেরা ঢোল বেঁধে নিশেন তুলে গাইতে গাইতে ঘরে চললেন। কারো শুধু পা, মোজা পায়, জুতো কোথায় তার খোঁজ নাই। গোঁড়ারা আমোদ করতে করতে পেছু পেছু চললেন। বেলা 10টা বেজে গেল। দর্শকরা হাফ আখড়াইয়ের মজা ভরপুর লুটে বাড়িতে এসে সুদ ঠান্ডাই জোলাপ ও ডাক্তারের জোগাড় দেখতে লাগলেন। ভাড়া ও চেনোয়া চায়না কোট, ধুতি, চাদর, জামা ও জুতোরা আজ আপনার আপনার মনিবের বাড়ি ফিরে গেল। আজ রবিবার, 12 ইয়ারি তলায় পাঁচালি ও যাত্রা। রাত 10টার পর অধ্যক্ষেরা এসে জমলেন। এখনো অনেকের চোঁয়া ঢেকুর, মাথা ধরা, গা মাটি মাটি সারেনি। পাঁচালি আরম্ভ হয়েছে। প্রথম দল ভঙ্গা ভক্তি তরঙ্গিনী, দ্বিতীয় দল মহিরাবনের পালা ধরেছেন। পাঁচালি ছোটকে তার হাফ আখড়াই, কেবল ছড়া কাটানো বেশিরভাগ, সুতরাং রাত্রির 1টার মধ্যে পাঁচালি শেষ হয়ে গেল। যাত্রা। যাত্রার অধিকারীর বয়স 76 বৎসর, বাবরি চুল, উল্কি ও কানের মাকড়ি। অধিকারী দুটি সেজে গুটি বাড়ো বুড়ো বুড়ো ছেলে সখী সাজিয়ে আসরে নামলেন।
প্রথমে কৃষ্ণ খোলের সঙ্গে নাচলেন, তারপর ব্যাসদেব ও মণি গোসাই গান করে গেলেন। সকেষ্ট সখী ও দুটি প্রাণপণে ভোর পর্যন্ত কাল জল খাবো না, কাল মেঘ দেখবো না, সামিয়ানা খাটাইয়ে দিমু, কাল কাপড় পরবো না ইত্যাদি কথাবার্তায় ও নবীন বিদেশিনীর গানে লোকের মনোরঞ্জন করলেন। থাল, গাড়ু, ঘোড়া, ছেঁড়া কাপড়, পুরনো বনাত ও শালের গদি হয়ে গেল। টাকা, আধুলি, সিকি ও পয়সা পর্যন্ত পেলা পেলেন। মধ্যে মধ্যে বাবা দে আমার বিয়ে ও আমার নাম সুন্দরে জেলে, ধরি মাছ বাউতি জালে প্রভৃতি রকমারি সঙেরও অভাব ছিল না। বেলা 8টার সময় যাত্রা ভাঙল। একজন বাবু মাতাল পাত্র টেনে বিলক্ষণ পোঁকে যাত্রা শুনছিলেন। যাত্রা ভেঙে যাওয়াতে গলায় কাপড় দিয়ে প্রতিমে প্রণাম করতে গেলেন। প্রতিমে হিন্দু শাস্ত্রসম্মত জগদ্ধাত্রী মূর্তি, কিন্তু প্রতিমার শিঙ্গি হাতিকে কামড়াচ্ছে দেখে বাবু মহাত্মার বড়ই রাগ হলো। ও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে করুণা সুরে, তারিণী গো মা, কেন হাতির ওপর এত আড়ি? মানুষ মেলে টেড্ডা পেতে তোমায় যেতে হতো হরিণ বাড়ি। সুরকি কুটে সারা হতে তোমার মুকুট যেত গড়াগড়ি। পুলিশের বিচারে শেষে সঁপত তোমায় গ্র্যান্ডজুরি। সিঙ্গি মামা টেট্টা পেতেন, ছুটতে হতো উকিল বাড়ি। গান গেয়ে প্রণাম করে চলে গেলেন। শহরের ইতর মাতালদের বড় ইতর বিশেষ নাই। মাতাল হলে কি রাজা বাহাদুর, কি পেলার বাপ গোবড়া, প্রায় এক মূর্তি ধরে থাকেন। ধরে রাখবার লোক নাই বলেই আমরা নর্দমায়, রাস্তায়, খানায়, গারদে ও মদের দোকানে মাতলামি করতে দেখতে পাই। শহরে বড় মানুষ মাতালও কম নাই। শুদ্ধ ঘরে ধরে পুড়ে রাখবার লোক আছে বলেই তারা বেরিয়ে মাতলামি করতে পান না। এদের মধ্যে অনেকে এমন মাতলামি করে থাকেন যে অন্তরিক্ষ থেকে দেখলে পেটের ভেতর হাত পা সেঁধিয়ে যায় ও বাঙালি বড় মানুষদের ওপর বিজাতীয় ঘৃণা উপস্থিত হয়। ছোট লোক মাতালের ভাগ্যে 4 আনা জরিমানা, এক রাত্রির গারদে বাস, পাহারাওয়ালাদের ঝোলায় শোয়ার হয়ে যাওয়া ও জমাদারের 2-1 কোঁতকা মাত্র। কিন্তু বাঙালি বড় মানুষ মাতালদের সকল বিষয়ে শ্রেষ্ঠ। পাখি হয়ে উড়তে গিয়ে ছাদ থেকে পড়ে মরা, বাবার প্রতিষ্ঠিত পুকুরে ডোবা, প্রতিমের নকল শিঙ্গি ভেঙে ফেলে আসল শিঙ্গি হয়ে বসা, ঢাকিরে মার সঙ্গে বিসর্জন দেওয়া, ক্যান্টনমেন্ট ফোর্ট, রেলওয়ে স্টেশন ও অকশনে মদ খেয়ে মাতলামি করে চালান হওয়া, এ সবাই করুণা, গান, বকশিস ও বক্তৃতার বেহদ্দ ব্যাপার। একবার শহরের শ্যামবাজার অঞ্চলের এক বনেদি বড় মানুষের বাড়িতে বিদ্যাসুন্দর যাত্রা হচ্ছিল। বাড়ির মেজবাবু 5 ইয়ার নিয়ে যাত্রা শুনতে বসেছেন। সামনে মালিনী ও বিদ্যে মদন আগুন জ্বলছে দ্বিগুণ, করলে কি গুণ, ওই বিদেশি গান করে মুটো মুটো পেলা পাচ্ছি। বছর 16 বয়সের 2 ছোকরা সখী সেজে ঘুরে ঘুরে খ্যামটা নাচছে। মজলিসে রূপোর গ্লাসে ব্রান্ডি চলছে। বাড়ির টিকটিকি ও শালগ্রাম ঠাকুর পর্যন্ত নেশায় চুচ্চুরে ও ভোঁ। ক্রমে মিলনের মন্ত্রণা, বিদ্যার গর্ভ, রানীর তিরস্কার, চোর ধরা ও মালিনীর যন্ত্রণার পালা এসে পড়ল। কোটাল মালিনীকে বেঁধে মারতে আরম্ভ করলে। মালিনী বাবুদের দোহাই দিয়ে কেঁদে বাড়ি সরগরম করে তুললে। বাবুর চমকা ভেঙে গেল। দেখলেন কোটাল মালিনীকে মারছে, মালিনী বাবুর দোহাই দিচ্ছে, অথচ পার পাচ্ছে না। এতে বাবু বড় রাগত হলেন। কোন ব্যাটার শান্তি, আমার কাছ থেকে মালিনীকে নিয়ে যায়, এই বলে সামনের রূপোর গেলাসটি কোটালের রগ তোগে ছুঁড়ে মারলেন। গেলাসটি কোটালের রগে লাগবা মাত্র কোটাল বাপ বলে অমনি ঘুরে পড়ল। চারদিক থেকে লোকেরা হাঁ হাঁ করে এসে কোটালকে ধরাধরি করে নিয়ে গেল। মুখে জলের ছিটে মারা হলো ও অন্য অন্য নানা তদবির হলো।
কিন্তু কিছুতেই কিছু হলো না। কোটালের পো এক ঘাতেই পঞ্চত্ব পেলেন। আর একবার ঠনঠনের ঘোষঝা বাবুর বাড়িতে বিদ্যাসুন্দর যাত্রা হচ্ছিল। বাবু মদ খেয়ে পোঁকে মজলিসে আড় হয়ে শুয়ে নাক ডাকিয়ে যাত্রা শুনছিলেন। সমস্ত রাত বেহুশেই কেটে গেল। শেষে ভোর ভোর সময় দক্ষিণ মশানে কোটালের হাঙ্গামাতে বাবুর নিদ্রাভঙ্গ হলো। কিন্তু আসরে কেষ্টকে না দেখে বাবু বিরক্ত হয়ে কেষ্ট লাও বলে খেপে উঠলেন। অন্য অন্য লোকে অনেক বুঝালেন যে ধর্ম অবতার, বিদ্যাসুন্দর যাত্রায় কেষ্ট নাই, কিন্তু বাবু কিছুতেই বুঝলেন না। কৃষ্ণ তারে নিতান্ত নির্দয় হয়ে দেখা দিলেন না বিবেচনায়। শেষে ভেউ ভেউ করে কাঁদতে লাগলেন। আর একবার এক গোস্বামী এক মাতাল বাবুর কাছে বড় নাকাল হয়েছিলেন। সেটিও না বলে থাকা গেল না। পূর্বে এই শহরে বেনেটোলার দীপচাঁদ গোস্বামীর অনেকগুলি বড় মানুষ শিষ্য ছিল। বার সিমলের বোসবাবুরা প্রভুর প্রধান শিষ্য ছিলেন। একদিন আমতার রামহরি বাবু বোসজা বাবুরে এক পত্র লিখলেন যে ভেক নিতে তাঁর বড় ইচ্ছা, কিন্তু গুটি কত প্রশ্ন আছে, সেগুলি যতদিন পূরণ না হচ্ছে ততদিন শাক্তই থাকবেন। বোসজা মহাশয় পরম বৈষ্ণব। রামহরি বাবুর পত্র পেয়ে বড় খুশি হলেন ও বৈষ্ণব ধর্মের উপদেশ ও প্রশ্ন পূরণ করবার জন্য প্রভু নদের চাঁদ গোস্বামী মহাশয়কে তাঁর কাছে পাঠিয়ে দিলেন। রামহরি বাবুর সোনাগাজীতে বাসা। দু চার ইয়ার ও গাইয়ে বাজিয়ে কাছে থাকে। সন্ধ্যার পর বেড়াতে বেরোন, সকালে বাড়ি আসেন। মদ বিলক্ষণ চলে। দু চার নিমগোচের দাঙ্গার দরুন পুলিশেও দুই এক মোচেলেকা হয়ে গিয়েছে। সন্ধ্যার পর সোনাগাজীর বড় জাঁক। প্রতি ঘরে ধুনোর ধোঁ, শাঁখের শব্দ ও গঙ্গা জলের ছড়ার দরুন হিন্দু ধর্ম যেন মূর্তিমন্ত হয়ে সোনাগাজী পবিত্র করেন। নদের চাঁদ গোস্বামী বোসবাবুর পত্র নিয়ে সন্ধ্যার পর সোনাগাজী ঢুকলেন। গোস্বামীর শরীরটি প্রকাণ্ড, মাথা ন্যাড়া, মধ্যে তরমুজের বোঁটার মতো চৈতন্য ফক্কা, সর্বাঙ্গে হরিনামের ছাপা, নাকে তিলক ও অদৃষ্টে অর্থাৎ কপালে এক ধ্যাবড়া চন্দন, বোধহয় যেন কাগে হেগে দিয়েছে। গোস্বামীর কলকাতায় জন্ম, কিন্তু কখনো সোনাগাজীতে ঢোকেন নাই। গোস্বামী অনেক কষ্টে রামহরি বাবুর বাসায় উপস্থিত হলেন। রামহরি বাবু কুটি থেকে এসে পাত্র টেনে গোলাপি রকম নেশায় তর হয়ে বসেছিলেন। এক মোসায়েব বায়ার সঙ্গতে আব হজরত যাতে লন্ডন কো গাচ্ছেন, আর একজন মাথায় চাদর দিয়ে বাইয়ানা নাচের উদ্যোগ করছেন। এমন সময় বোসবাবুর পত্র নিয়ে গোস্বামী মশাই উপস্থিত হলেন। অমন আমোদের সময় একটা ব্রকদ গোসাইকে দেখলে কার না রাগ হয়। সকলেই মনে মনে বড় বেজার হয়ে উঠলেন। বোসজার অনুরোধেই কেবল গোস্বামী সে যাত্রা প্রহার হতে পরিত্রাণ পান। রামহরি বাবু বোসজার পত্র পড়ে গোস্বামী মহাশয়কে আদর করে বসালেন। রামা বামুনের হুঁকোর জল ফিরিয়ে তামাক দিলে হুঁকোটি বাস্তবিক খাঁ সাহেবের। মোসাহেবদের সঙ্গে চোখ টেপাটিপি হয়ে গেল। একজন দৌড়ে কাছের দর্জির দোকান থেকে হয়ে এলেন। এদিকে গাওনা ও ইয়ার্কি কিছু সময়ের জন্য পোস্টপন হলো। শাস্ত্রীয় তর্ক হবার উদ্যোগ হতে লাগলো। গোস্বামী মহাশয় তামাক খেয়ে হুঁকো রেখে নানা প্রকার শিষ্টাচারী করলেন। রামহরি বাবু তাতে বিলক্ষণ ভদ্রতা করেছিলেন। রামহরি বাবু গোস্বামীকে বললেন, প্রভু, বষ্টুম তন্ত্রের কটি বিষয়ে আমার বড় সন্দেহ আছে, আপনাকে মীমাংসা করে দিতে হবে। প্রথম, কেষ্টর সঙ্গে রাধিকার মামি সম্পর্ক, তবে কেমন করে কেষ্ট রাধারে গ্রহণ করলেন? দ্বিতীয়, একজন মানুষ ভালো দেবতাই হলো যে 1600 স্ত্রীর মনোরথ পূর্ণ করেন, এ বা কি কথা? তৃতীয়, শুনেছি কেষ্ট দোলের সময় মেড়া পুড়িয়ে খেয়েছিলেন।
তবে আমাদের মাটন চাপ খেতে দোষ কি? আর বষ্টুকদের মদ খেতে বিধি আছে। দেখুন, বলরাম দিনরাত মদ খেতেন, কৃষ্ণ বিলক্ষণ মাতাল ছিলেন। প্রশ্ন শুনেই গোস্বামীর পিলে চমকে গেল, পালাবার পথ দেখতে লাগলেন। এদিকে বাবুর দলে মুচকে হাসি, ইশারা ও রূপর গেলাসে দাওয়াই চলতে লাগলো। গোস্বামী মনের মতো উত্তর দিতে পারলেন না বলে একজন মোসাহেব বলে উঠল, হুজুর, কালী বড়, দেখুন কালীতে ও কেষ্টতে ক পুরুষের অন্তর। কালীর ছেলে কার্তিক, তার বাহন ময়ূর, ময়ূরের যে ল্যাজ তাই কেষ্টর মাথার ওপর, সুতরাং কালী বড়। এ কথায় হাসির তুফান উঠল। গোস্বামী নিজ স্বভাবগুণে গোয়ার্তিময় গরম হয়ে পিত্তানের পথ দেখবেন কি? এমন সময় একজন মোসাহেব গোস্বামীর গায়ে টলে পড়ে তিলক ও টিপ জিভ দিয়ে চেটে ফেললে, আর একজন কি করো বলে টিকিটি কেটে নিলেন। গোস্বামী ক্রমে শ্রাদ্ধ গড়ায় দেখে জুতো ও হরিনামের থলি ফেলে চা দৌড়ে রাস্তায় এসে হাঁপ ছাড়লেন। রামহরিবাবু ও মোসাহেবদের খুশির সীমা রইল না। অনেক বড় মানুষে এই রকম আমোদ বড় ভালোবাসেন ও অনেক স্থানে প্রায়ই এইরূপ ঘটনা হয়। কলকাতা শহরে প্রতিদিন নতুন নতুন মাতালামি দেখা যায়, সকলগুলি সৃষ্টি ছাড়াও অদ্ভুত। চোর বাগানে দনুকর্ণ মিত্তির বাবুর বাপ নট ড্রাইভ মনকিনসন কোম্পানির বাড়ির মুচ্ছুদ্দি ছিলেন। এ সবাই চোটা ও কোম্পানির কাগজেরও ব্যবসা করতেন। দনুবাবু কলেজে পড়েন, এক্সামিন পাশ করেছেন, লেকচার শোনেন ও মধ্যে মধ্যে ইংরাজি কাগজে আর্টিকেল লেখেন। শহরের বাঙালি বড় মানুষের ছেলেদের মধ্যে প্রায় অনেকেই বিবেচনায় গাধার বিহদ্দ ও বুদ্ধি এমনি সূক্ষ্ম যে নেই বললেও বলা যায়। লেখাপড়া শিখতে আদবে ইচ্ছা নাই, প্রাণ কেবল ইয়ার্কির দিকে দৌড়ে, স্কুল যাওয়া কেবল বাপমার ভয়ে ওষুধ গেলা গোছ। সুতরাং এক্সামিন পাশ করবার পূর্বে দনুকর্ণ বাবু 4 ছেলের বাপ হয়েছিলেন ও প্রথম মেয়েটির বিবাহ পর্যন্ত হয়ে গিয়েছিল। দনুবাবুর 2-4 স্কুল ফ্রেন্ড সর্বদা আসতেন যেতেন, কখনো কখনো লুকিয়ে চুরিয়ে চরসটা, মাজুমের বরপিকানা, সিদ্ধিটে আশটাও চলত। ইচ্ছেখানা এক আধ দিন সেরিটে শ্যাম্পিনটারও আস্বাদ নেওয়া হয়, কিন্তু কর্তা সকলমে রোজগার করে বড় মানুষ হয়েছেন, সুতরাং সকল দিকে চোখ রাখেন ও ছেলেদের উপরেও সর্বদা তাইশ করে থাকেন। সেই দবদবাতেই ব্যাঘাত পড়েছিল। সমর ভ্যাকেশনে কলেজ বন্ধ হয়েছে। স্কুল মাস্টারেরা লোকের বাগানে বাগানে মাছ ধরে ও বাজার করে বেড়াচ্ছেন। পণ্ডিতরা দেশে গিয়ে লাঙল ধরে চাষবাস আরম্ভ করেছেন। ইংরাজি স্কুলের পণ্ডিত প্রায় ওই গোচেরই দেখা যায়। দনুবাবু সন্ধ্যার পর 2-4 স্কুল ফ্রেন্ড নিয়ে পড়বার ঘরে বসে আছেন। এমন সময় কলেজের প্যারীবাবু চাদরের ভিতর 1 বোতল ব্র্যান্ডি ও একটা শেরি নিয়ে অতি সন্তর্পণে ঘরের ভেতর ঢুকলেন। প্যারীবাবু ঘরে ঢোকবা মাত্রই চারদিকের দোর জানলা বন্ধ হয়ে গেল। প্রথমে বোতলটি অতি সাবধানে খুলে বেড়ালে চুরি করে দুধ খাওয়ার মতো করে অত্যন্ত সাবধানে চলতে লাগলো। ক্রমে ব্র্যান্ডি অন্তর্ধান হলেন। এদিকে বাবুদের মেজাজও গরম হয়ে উঠল। দোর জানলা খুলে দেওয়া হলো, চেঁচিয়ে হাসি ও গররা চলতে লাগলো। শেষে সেরিও সমীপস্থ হলেন। সুতরাং ইংরাজি স্পিচ ও টেবিল চাপড়ানো চলল। ভয় লজ্জা পেয়ে পালিয়ে গেল। এদিকে দনুবাবুর বাপ চণ্ডীমণ্ডপে বসে মালা ফিরোচ্ছিলেন। ছেলেদের ঘরের দিকে হঠাৎ চিৎকার ও রই রই শুনে গিয়ে দেখলেন বাবুরা মদ খেয়ে মত্ত হয়ে চিৎকার ও হৈ হৈ করছেন। সুতরাং বড়ই বেজার হয়ে উঠলেন ও দনুবাবুকে যাচ্ছে তাই বলে গালমন্দ দিতে লাগলেন। কর্তার গালাগালে একজন ফ্রেন্ড বড়ই চটে উঠলেন ও দনু তার সঙ্গে তেড়ে গিয়ে কর্তাকে একটা ঘুষি মারলেন। কর্তার বয়স অধিক হয়েছিল, বিশেষত ঘুষটি ইয়ং বেঙ্গালি বাদুরের বাড়া
খুশি খেয়ে একেবারে ঘুরে পড়লেন। বাড়ির অন্য অন্য পরিবারেরা হাঁ হাঁ করে এসে পড়লো। গিন্নি বাড়ির ভেতর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন ও বাবুকে যথোচিত তিরস্কার করতে লাগলেন। তিরস্কার, কান্না ও গোলযোগের অবকাশে ফ্রেন্ডরা পুলিশের ভয়ে সকলেই চম্পট দিলেন। এদিকে বাবুর করুণা উপস্থিত হলো ও মার কাছে গিয়ে বললেন, মা, বিদ্যাসাগর বেঁচে থাক, তোমার ভয় কি? ও ওল্ড ফুল মরে যাক না কেন, ওকে আমরা চাই না। এবারে মা এমন বাবা এনে দেব যে তুমি, বাবা ও আমি একত্রে তিনজনে বসে হেলথ ড্রিঙ্ক করব। ও ওল্ড ফুল মরে যাক, আমি কোয়াইট রিফর্মড বাবা চাই। রামকালী মুখোপাধ্যায় বাবু সুপ্রিম কোর্টের মিসুয়াস, থিপরোগ অ্যান্ড পিকপকেট উকিল সাহেবদের আপিসের খাতাঞ্চি। আপিসের ফেরতা রাধাবাজার হয়ে আসছেন ও দুধারি দোকানও ফাঁক যাচ্ছে না। পাগড়িতে এলিয়ে পড়েছে, ধুতি খুলে হুতুলি কুতুলি পাকিয়ে গেছে, পাও বিলক্ষণ টলছে। ক্রমে জোড়াসাঁকোর হাঁড়িহাটায় এসে একেবারে এলিয়ে পড়লেন, পা যেন খোঁটা হয়ে গেঁড়ে গেল। শেষে বিলক্ষণ হবুচুবু হয়ে দাঁড়িয়ে রইলেন। ঠাকুরবাবুদের বাড়ির একজন চাকর সেই সময় মদ খেয়ে টলতে টলতে যাচ্ছিল। রামবাবু তাকে দেখে, আরে বেটা মাতাল বলে টোলে সরে দাঁড়ালেন। চাকর মাতাল থেমে জিজ্ঞাসা করলে, তুই শালা কে রে, আমায় মাতাল বলি? রামবাবু বললেন, আমি রাম। চাকর বললে, আমি তবে রাবণ। রামবাবু, তবে যুদ্ধং দেহি বলে যেমন তারে মারতে যাবেন অমনি নেশার ঝোঁকে ধুপুস করে পড়ে গেলেন। চাকর মাতাল তার বুকের ওপর চড়ে বসল। থানার সুপারিনটেন্ডেন্ট সাহেব সেই সময় রোদ ফিরে যাচ্ছিলেন। চাকর মাতাল কিছু ঠিক ছিল, পুলিশের সার্জন দেখে তাঁরে ছেড়ে দিয়ে পালাবার উদ্যোগ করলেন। রামবাবুও সুপারিনটেন্ডেন্টকে দেখেছিলেন। এখন রাবণকে পালাতে দেখে ঘৃণা প্রকাশ করে বললেন, ছি বাবা, এখন রামের হনুমানকে দেখে ভয়ে পালালে, ছি। রবিবারটা দেখতে দেখতে গেল। আজ সোমবার, শেষ পুজোর আমোদ চোহেল ও ফররার শেষ। আজ বাই, খেমটা, কবি ও কীর্তন। বাই নাচের মজলিস চূড়ান্ত সাজানো হয়েছে। গোপাল মল্লিকের ছেলের ও রাজা বেজেন্দরের কুকুরের বের মজলিস এর কাছে কোথায় লাগে? চকবাজারের পেলানাথ বাবু বাই মহলের ডাইরেক্টরি, সুতরাং বাই ও খ্যামটা নাচের সমুদায় ভার তাঁকেই দেওয়া হয়েছিল। শহরের নমন, নুন্নি, মুন্নি, খন্নি ও সন্নি প্রভৃতি ডিগ্রি ও মেডেল ও সার্টিফিকেটওয়ালা বড় বড় বাইয়েরা ও গোলাপ, শাম, বিদু, খুদু, মণি ও চুনি প্রভৃতি খ্যামটাওয়ালিরা নিজ নিজ তোবড়া তুবড়ি সঙ্গে করে আসতে লাগলেন। পেলানাথ বাবু সকলকে মা গোসাইয়ের মতো সমাদরে রিসিভ করছেন। তাঁদেরও গরবে মাটিতে পা পড়ছে না। পেলানাথ বাবুর হীরের ওয়াচগার্ডে ঝোলানো আধুলির মতো মেকাবি হন্টিংয়ের কাঁটা 9টা পেরিয়েছে। মজলিসে বাতির আলো শরদের জ্যোৎস্নাকেও ঠাট্টা করছে। শ্রীরঙ্গের কোয়া কোয়া ও তবলার মন্দিরের রুনুঝুনু তালে আরে সাইয়া মোরা রে তেরি মেরো জানি রে গানের সঙ্গে এক তাইফা মজলিস রেখেছে। ছোট ছোট ট্যাসেল, হামামা ও তাজিরা একোণ থেকে ওকোণ, এ চৌকি থেকে ও চৌকি করে বেড়াচ্ছেন। অধ্যক্ষদের খুদে খুদে ছেলেমেয়েরা। এমন সময় একখানা চেরেট গুড়গুড় করে বারোইয়ারি তলায় গড সেভ দি কুইন লেখা গেটের কাছে থামল। পেলানাথ বাবু দৌড়ে গেলেন। গাড়ি থেকে জড়ি ও কিংখাব মোড়া জরির জুতো শুদ্ধ একটা 10 মিনিট তেলের কুপো ও 1 কুটে মশায়ে নামলেন। কুপোর গলায় শিকলের মতো মোটা চেন ও আঙুলে 18টা করে 36টা আংটি। পেলানাথ বাবুর একজন মোসাহেব, বড়বাজারের পচ্চুবাবু, তুলোর ও পিসগুট্টের দালাল, বিস্তর টাকা, বেশ লোক বলে চেঁচিয়ে উঠলেন। পচ্চুবাবু মজলিসে ঢুকে মজলিসের বড় প্রশংসা করলেন। পেলানাথ বাবুকে ধন্যবাদ দিলেন। উভয়ে কোলাকুলি হলো। শেষে পচ্চুবাবু প্রতিমে
ও মাতালো মাতালো সঙ্গের যথা কেষ্ট, বলরাম, হনুমান প্রভৃতি ভক্তি ভরে প্রণাম করলেন ও বাইজিকে সেলাম করে দুখানি আমেরিকান চৌকি জুড়ে বসলেন। দুটি হাত, এক কুড়ি পানের দোনা, চাবির থলো ও রুমালের জন্য আপাতত কিছুক্ষণের জন্য আর দুখানি চৌকি ইজারা নেওয়া হলো। উটে মোসাহেব পচ্চুবাবুর পিছন দিকে বসলেন, সুতরাং তাঁরে আর কে দেখতে পায়? বড় মানুষের কাছে থাকলে লোকে যে পর্বতের আড়ালে আছো বলে থাকে, তার ভাগ্যে তাই ঠিক ঘটল। পচ্চুবাবুর চেহারা দেখে বাই আড়ে আড়ে চেয়ে আসছে। পেলানাথ বাবু আতর, পান, গোলাপ ও তোররা দিয়ে খাতির করছেন। এমন সময় গেটের দিকে গোল উঠল। পেলানাথ বাবুর মোসাহেব হিরেলাল রাজা অঞ্জনা রঞ্জন দেব বাহাদুরকে নিয়ে মজলিসে এলেন। রাজা বাহাদুরের গিলটি করা গালা ভরা আশা সকলের নজরে পড়ে এমন জায়গায় দাঁড়ালো। অঞ্জনা রঞ্জন দেব বাহাদুর গৌরবর্ণ, দোহারা, মাথায় খিড়কিদার পাগড়ি, জোড়া পরা, পায়ে জরির লপেটা জুতো, বদমাইশের বাদশাহ ও ন্যাকার সর্দার। বাই রাজা দেখে কাছবাগে সরে এসে নাচতে লাগলো। পুজোর সময় পরবস্তি হই যেন বলেই তবলজি ও সারেঙ্গিরা বড় রকমের সেলাম বাজালে। বাজে লোকেরা সং ও বাই ফেলে কোন অপরূপ জানোয়ারের মতো রাজা বাহাদুরকে এক দৃষ্টে দেখতে লাগলেন। ক্রমে রাত্রিরের সঙ্গে লোকের ভিড় বাড়তে লাগলো। শহরের অনেক বড় মানুষ রকম রকম পোশাক পরে একত্র হলেন। নাচের মজলিস রনরন করতে লাগলো। বীরকৃষ্ণ তাঁর আনন্দের সীমা নাই। নাচের মজলিসের কেতা ও শোভা দেখে আপনা আপনি কৃতার্থ হলেন। তাঁর বাপের শ্রাদ্ধতে বামুন খাইয়েও এমন সন্তুষ্ট হতে পারেন। ক্রমে আকাশের তারার মতো মাথালো মাথালো বড় মানুষ মজলিস থেকে খসলেন। বুড়োরা সরে গেলেন। ইয়ারগোচের ফচকে বাবুরা ভালো হয়ে বসলেন। বাইরা বিদেয় হলো। খ্যামটা আসরে নামলেন। খ্যামটা বড় চমৎকার নাচ। শহরের বড় মানুষ বাবুরও প্রায় ফি রবিবারে বাগানে দেখে থাকেন। অনেকে ছেলেপুলে, ভাগ্নে ও জামাই সঙ্গে নিয়ে একত্রে বসে খ্যামটার অনুপম রসাস্বাদনে রত হন। কোনো কোনো বাবুরা স্ত্রীলোকদের উলঙ্গ করে খ্যামটা নাচান। কোনোখানে কিস না দিলে পেলা পায় না, কোথাও বলবার জো নয়। বারোইয়ারি তলায় খ্যামটা আরম্ভ হলো। যাত্রার যশোদার মতো চেহারা দুজন খ্যামটাওয়ালি ঘুরে ঘুরে কোমর নেড়ে নাচতে লাগলো। খ্যামটাওয়ালারা পেছন থেকে ফণির মাথার মণি চুরি করলি, বুঝি বিদেশে বিঘরে পরাণ হারালি গাচ্ছে। খ্যামটাওয়ালিরা ক্রমে নিমন্ত্রণেদের সকলের মুখের কাছে এগিয়ে এগিয়ে অগ্রদানি ভিকিরির মতো পেলা আদায় করে তবে ছাড়লেন। রাত্রি 2টোর মধ্যে খ্যামটা বন্ধ হলো। খ্যামটাওয়ালিরা অধ্যক্ষ মহলে যাওয়া আসা করতে লাগলেন। বারোইয়ারি তলা পবিত্র হয়ে গেল। কবি রাজা নবকৃষ্ণ কবির বড় পেট্রন ছিলেন। ইংল্যান্ডের কুইন এলিজাবেথের আমলে যেমন বড় বড় কবি ও গ্রন্থকর্তা জন্মান, তেমনি তাঁর আমলেও সেই রকম রাম বসু, হরু, নীলু, রামপ্রসাদ ঠাকুর ও জগা প্রভৃতি বড় বড় কবিওয়ালা জন্মায়। তিনি কবি গাওনার মান বাড়ান। তাঁর অনুরোধে ও দেখা দেখি অনেক বড় মানুষ কবিতে মাতলেন। বাগবাজারের পক্ষীর দল এই সময় জন্মগ্রহণ করে। শিবচন্দ্র ঠাকুর পক্ষীর দলের সৃষ্টিকর্তা। নবকৃষ্ণের একজন ইয়ার ছিলেন তিনি। শিবচন্দ্র মুখোপাধ্যায় বাগবাজারের রিফরমেশনে রামমোহন রায়ের সমতুল্য লোক। তিনি বাগবাজারেদের উড়তে শেখান। সুতরাং কিছুদিন বাগবাজারেরা শহরের টেক্কা হয়ে পড়েন। তাদের একখানি পাবলিক আটচালা ছিল, সেইখানে এসে পাখি হতেন, বুলি ঝাড়তেন ও উড়তেন। এ সবাই বোসপাড়ার ভেতরেও 2-4 গাঁজার আড্ডা ছিল। এখন আর পক্ষীর দল নাই। গুখুরি ও ঝকমারির দলও অন্তর্ধান হয়ে গেছে। পাখিরা বুড়ো হয়ে মরে গেছেন।
দু একটা আদমরা বুড়ো গোছের পক্ষী এখনো দেখা যায়, দল ভাঙা ও টাকার খাকতিতে মনমরা হয়ে পড়েছে। সুতরাং সন্ধ্যার পর ঝুমুর শুনে থাকেন। আড্ডাটি মিউনিসিপাল কমিশনারেরা উঠিয়ে দিয়েছেন, এখন কেবল তার রুইন মাত্র পড়ে আছে। পূর্বের বড় মানুষরা এখনকার বড় মানুষদের মতো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, অ্যাড্রেস, মিটিং ও ছাপাখানা নিয়ে বিব্রত ছিলেন না। প্রায় সকলেরই একটি একটি রাঁড় ছিল, এখনো অনেকেরই আছে। বেলা দুপুরের পর উঠতেন, আহ্নিকের আড়ম্বরটাও বড় ছিল। 2-3 ঘন্টার কম আহ্নিক শেষ হতো না। তেল মাখতেও ঝাড়া 4 ঘন্টা লাগতো। চাকরের তেল মাখানির শব্দে ভূমিকম্প হতো। বাবু উলঙ্গ হয়ে তেল মাখতে বসতেন। সেই সময় বিষয়কর্ম দেখা, কাগজপত্রে সই ও মোহর চলত। আঁচাবার সঙ্গে সঙ্গেই সূর্যদেব অস্ত যেতেন। এদের মধ্যে জমিদাররা রাত্রির 2টো পর্যন্ত কাছারি করতেন। কেউ অমনি গাওনা বাজনা জুড়ে দিতেন, দলাদলির তর্ক করতেন ও মোসাহেবদের খোসামুদিতে ফুলে উঠতেন। গাইয়ে বাজিয়ে হলেই বাবুর বড় প্রিয় হতো। বাপান্ত করলেও বকশিস পেত, কিন্তু ভদ্রলোক বাড়ি ঢুকতে পেত না। তার বেলা ল্যাঙ্গা তরোয়ালের পাহারা, আদব কায়দা। কোনো কোনো বাবু সমস্ত দিন ঘুমুতেন, সন্ধ্যার পর উঠে কাজকর্ম করতেন। দিন রাত ছিল ও রাত দিন হতো। রামমোহন রায়, গোপীমোহন দেব, গোপীমোহন ঠাকুর, দ্বারিকানাথ ঠাকুর ও জয়কৃষ্ণ সিংহের আমল অবধি এই সকল প্রথা ক্রমে ক্রমে অন্তর্ধান হতে আরম্ভ হলো। বাঙালির প্রথম খবরের কাগজ সমাচার চন্দ্রিকা প্রকাশ হতে আরম্ভ হলো। ব্রাহ্ম সমাজ স্থাপিত হলো, তার বিপক্ষে ধর্মসভা বসল। রাজা রাজনারায়ণ কায়স্থের পৈতে দিতে উদ্যোগ করলেন। সতীদাহ উঠে গেল। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলো। হেয়ার সাহেব প্রকাশ হলেন। ক্রমে সৎকর্মে বাঙালিদের চোখ ফুটে উঠল। এদিকে বারোইয়ারি তলায় জমিদারি কবি আরম্ভ হলো। ভালকর জগা ও নিমতের রামা ঢোলে মহিম্ন স্তব, গঙ্গা বন্দনা ও ভেটকি মাছের 3খানা কাঁটা, অগ্রদ্বীপের গোপীনাথ, যাবি তো যা, ছুটে ছুটে যা প্রভৃতি বোল বাজাতে লাগলো। কবিওয়ালারা বিষমের ঘরে পঞ্চমের 4 গুণ যা উঁচু গান ধরলেন। বড় বারে বারে এসো ঘরে মোকদ্দমা করে ফাঁক, এইবারে গেরে তোমার কল্পে শূর্পনখার নাক। কেমন সুখ পেলে কম্বলে শুলে ব্রহ্মোত্তর দেবোত্তর বরণীতে জোর করে, এখন জারি গেল ভুর ভাঙলো তোমার, আত্মজুলুম চলবে না। পেনেল কোডের আইন গুনে মুখুজ্জের পর ভাঙলো জাঁক, বেআইনের দফা রফা বদমাইশি হলো খাক। কুইনরে খাসে দেশে প্রজার দুঃখ রবে না, মহামহোপাধ্যায় মথুরানাথ মুশরে গিয়েছেন, কংস ধ্বংসকারী লেটোর জেলায় এসেছেন। এখন গুমি গ্রেপ্তারি লাঠিদাঙ্গা ফোর্জ চলবে না। জমিদারি কবি শুনে শহুরেরা খুশি হলেন। 2-4 পাড়া গেয়ে রায়চৌধুরী, মুন্সি ও রায়বাবুরা মাথা হেঁট করলেন। হুজুরি আম্মক্তাররা চোখ রাঙিয়ে উঠল। কবিওয়ালারা ঢোলের তালে নাচতে লাগলো। স্ক্যাভেঞ্জারের গাড়ি সার বেঁধে বেরিয়েছে। ম্যাথরেরা ময়লার গাড়ি ঠেলে জকশনের ঘাটে চলেছে। বাউলেরা ললিত রাগে খরতাল ও কঞ্জনির সঙ্গে শ্রীকৃষ্ণের সহস্র নাম ও ঝুলিতে মালা রেখে জপলে আর হবে কি, কেবল কাঠের মালা ঠকঠকি, সব ফাঁকি সব ফাঁকি, লোকের দুয়ারে দুয়ারে গান করে করে বেড়াচ্ছে। পলু ভায়া ঘানি জুড়ে দিয়েছেন, ধোপারা কাপড় নিয়ে চলেছে। বোঝাই করা গরুর গাড়ি কোঁ কোঁ শব্দে রাস্তা জুড়ে যাচ্ছে। ক্রমে ফর্সা হয়ে এলো। বারোইয়ারি তলায় কবি বন্ধ হয়ে গেল। ইয়ার গোছের অধ্যক্ষ ও দর্শকেরা বিদেয় হলেন। বুড়ো ও আধবুড়োরা কীর্তনের নামে এলিয়ে পড়লেন। দেশের গোসাই, গোঁড়া, বৈরাগী ও বোষ্টম একত্র হলো। সিমলের শাম ও বাগবাজারের নিস্তারিণীর কীর্তন।
সিমলের শাম উত্তম কীর্তনী, বয়স অল্প, দেখতে মন্দ নয়, গলাখানি যেন কাশি ক্ষণক্ষণ করছে। কীর্তন আরম্ভ হলো। কীর্তনী তা থইয়া নাচত ফিরত গোপাল, ননি চুরি করি খাইছে, আরে আরে ননি চুরি করি খাইছে, তা থইয়া গান আরম্ভ করলে। সকলে মোহিত হয়ে পড়লেন। চারদিক থেকে হরিবোল ধ্বনি হতে লাগলো। খুলিরে হাঁটু গেড়ে বসে সজোরে খোল বাজাতে লাগলো। কীর্তনী কখনো হাঁটু গেড়ে কখনো দাঁড়িয়ে মধু বৃষ্টি করতে লাগলেন। হরিপ্রেমে একজন গোঁসাইয়ের দশা লাগলো। গোঁড়ারা তাকে কোলে করে নাচতে লাগলো, আর যেখানে তিনি পড়েছিলেন জিভ দিয়ে সেইখানের ধুলো চাটতে লাগলো। হিন্দু ধর্মের বাপের পুণ্যে ফাঁকি দে খাবার যত ফিকিরি আছে, গোঁসাইগিরি সকলের টেক্কা। আমরা জন্মাবচ্ছিন্নে কখনো একটা রোগা দুর্বল গোঁসাই দেখতে পাইনি। গোঁসাই বললেই একটা বিকটাকার ধূম্রলোচন হবে। ছেলেবেলা অবধি সকলেরই এই চিরপরিচিত সংস্কার। গোঁসাইদের যেরূপ বিয়ারিং পোস্টে আয়েস ও আহার বিহার চলে, বড় বড় বাবুদের পয়সা খরচ করেও সেরূপ জুটে উঠবার জো নাই। গোঁসাইরা স্বয়ং কেষ্ট ভগবান বলেই অনেক দুর্লভ বস্তু অক্লেশে ঘরে বসে পান ও কালীয় দমন, পুতনাবধ, গোবর্ধন ধারণ প্রভৃতি কটা বাজে কাজ ছাড়া বস্ত্রহরণ, মানভঞ্জন, ব্রজবিহার প্রভৃতি শ্রীকৃষ্ণের গোছালো গোছালো লীলেগুলি করে থাকেন। পেট ভরে মালপো ও ক্ষীর লোসেন ও রকমারি শিষ্য দেখে চৈতন্য চরিতামৃতের মতে, যিনি গুরু তিনি কৃষ্ণ, না ভাবিও আন, গুরু তুষ্টে কৃষ্ণ তুষ্ট জানিবা প্রমাণ, প্রেমারাধ্যা রাধা সমা তুমিল যুবতী, রাখলো গুরুর মান, যাহয় যুকতি প্রভৃতি উপদেশ দিয়া থাকেন। এ সবাই গোঁসাইরা অন্দরটেকরের অর্থাৎ মুদ্দ ফরাসের কাজও করে থাকেন। পাঁচ শিকে পেলে মন্তরও দেন, মরাও ফেলেন ও বেওয়ারিশ বেওয়া মোলে এরাই তার উত্তরাধিকারী হয়ে বসেন। একবার মেদিনীপুরে এক ব্রকত গোঁসাই বড় জব্দ হয়েছিলেন। এখানে সে উপকথাটি বলা আবশ্যক। পূর্বে মেদিনীপুর অঞ্চলে বৈষ্ণবতন্ত্রের গুরুপ্রসাদী প্রথা প্রচলিত ছিল। নতুন বিবাহ হলে গুরু সেবা না করে স্বামী সহবাস করবার অনুমতি ছিল না। বেতালপুরের রামেশ্বর চক্রবর্তী পারাগাঁ অঞ্চলে একজন বিশিষ্ট লোক। সুবর্ণরেখা নদীর ধারে 5 বিঘা আওসাত ঘেরা ভদ্রাসন বাড়ি। সকল ঘরগুলি পাকা, কেবল চণ্ডীমণ্ডপ ও দেউড়ির সামনের বৈঠকখানা উলু দিয়ে ছাওয়া। বাড়ির সামনে 2টি শিবের মন্দির, একটি শান বাঁধানো পুষ্করিণী, তাতে মাছও বিলক্ষণ ছিল। ক্রিয়াকর্মে চক্রবর্তীকে মাছের জন্য ভাবতে হতো না। এ সবাই 200 বিঘা ব্রহ্মোত্তর জমি, চাষের জন্য 5খানা লাঙল, 5 জন রাখাল চাকর, 5 জোড়া বলদ নিয়ত নিযুক্ত ছিল। চক্রবর্তীর উঠোনে 2টি বড় বড় ধানের মড়াই ছিল। গ্রামস্থ ভদ্রলোক মাত্রেই চক্রবর্তীকে বিলক্ষণ মান্য করতেন ও তাঁর চণ্ডীমণ্ডপে এসে পাশা খেলতেন। চক্রবর্তীর ছেলেপুলে কিছুই ছিল না, কেবল এক কন্যা মাত্র। শহরের ব্রকভানু চাটুর্যের মেজ ছেলে হরহরি চাটুর্যের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের সময় বর কনের বয়স 10-11 বছরের বেশি ছিল না। সুতরাং জামাই নিয়ে যাওয়া কি মেয়ে আনা কিছুদিনের জন্য বন্ধ ছিল। কেবল পাল পার্বণে, পিঠে সংক্রান্তি ও ষষ্ঠী বাটায় তত্ত্ব তাবাস চলত। ক্রমে হরহরি বাবু কালেজ ছাড়লেন। এদিকে বয়সও 20-21 হলো। সুতরাং চক্রবর্তী জামাই নিয়ে যাবার জন্য স্বয়ং শহরে এসে ব্রকভানু বাবুর সঙ্গে সাক্ষাৎ করলেন।
ব্রকভানু বাবু চক্রবর্তীকে কয়দিন বিলক্ষণ আদরে বাড়িতে রাখলেন। শেষে উত্তম দিন দেখে হরেহরির সঙ্গে দিয়ে পাঠালেন একজন দরওয়ান, একজন সরকার ও একজন চাকর হরহরি বাবুর সঙ্গে গেল। জামাইবাবু ৩-৪ দিনে বেতালপুরে পৌঁছিলেন। গায়ে শোর পড়ে গেল, চক্রবর্তীর শহুরে জামাই এসেছে। গাঁয়ের মেয়েরা কাজকর্ম ফেলে ছুটোছুটি জামাই দেখতে এলো। ছোঁড়ারা শহুরে লোক প্রায় দেখেনি, সুতরাং পালে পালে এসে হরহরি বাবুরে ঘিরে বসলো। চক্রবর্তীর চণ্ডীমণ্ডপ লোকে রই রই করতে লাগলো। একদিকে আশপাশ থেকে কতকগুলি মেয়েরা উঁকি মারছে, একপাশে কতকগুলো গোডিমওয়ালা ছেলে ন্যাংটা দাঁড়িয়ে রয়েছে। উঠানে বাজে লোক ধরে না। শেষে জামাইবাবুকে জলযোগ করবার জন্য বাড়ির ভিতর নিয়ে যাওয়া হলো। পূর্বে জলযোগের জোগাড় করা হয়েছে। পিঁড়ের নিচের চারদিকে 4টি সুপুরি দেওয়া হয়েছিল। জামাইবাবু যেমন পিঁড়ে পা দিয়ে বসতে যাবেন অমনি পিঁড়ে গড়িয়ে গেল। জামাইবাবু ধূপ করে পড়ে গেলেন। শালি সেলোজ মহলে হাসির গড়রা পড়ল। জলযোগের সকল জিনিসগুলোই ঠাট্টা পোড়া। মাটির কালোজাম, ময়দা ও চেলের গুঁড়ির সন্দেশ, কাঠের আখ ও বিচালির জলের চিনির পানা, জলের গেলাসে ঢাকুনি দেওয়া আরশুলো, মাকড়সা, পানের বাটায় ছুঁচো ও ইঁদুর পোড়া। জামাইবাবু অতি কষ্টে ঠাট্টার যন্ত্রণা সহ্য করে বাইরে এলেন। সমবয়সী 2-4 শালা সম্পর্কের জুটে গেল। শহরের গল্প, পাড়াগাঁর তামাশা ও রঙ্গেই দিনটি কেটে গেল। রজনী উপস্থিত, সন্ধে গিয়েছে। রাখালেরা বাঁশি বাজাতে বাজাতে গরুর পাল নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। এক একটি পরমা সুন্দরী স্ত্রীলোক কলসি কাঁকে করে নদীতে জল নিতে আসছে। লম্পট শিরোমণি কুমুদরঞ্জন যেন তাদের দেখবার জন্যই বাঁশঝাড়ের ও তালগাছের পাশ থেকে উঁকি মারছেন। ঝিঁঝি পোকা ও উইচিংড়িরা প্রাণপণে ডাকছে। ভাম, খটাস, ভোঁদররা শিবের ভাঙা মন্দির ও পোড়ো বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। চামচিকে ও বাদুড়রা খাবার চেষ্টায় বেরিয়েছে। এমন সময় একদল শিয়াল ডেকে উঠল। 1 প্রহর রাত্রির হয়ে গেল। ছেলেরা জামাইবাবুরে বাড়ির ভিতর নিয়ে গেল। পুনরায় নানা রকম ঠাট্টা ও আসল খেয়ে জামাইবাবু নির্দিষ্ট ঘরে শুতে গেলেন। বিবাহের পর পুনর্বিবাহের সময়ও জামাইবাবু শ্বশুরালয়ে যান নাই। সুতরাং 5 বৎসরের সময় বিবাহকালে যা স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন 2 জনেই বালক বালিকা ছিলেন। সুতরাং হরহরিবাবুর নিদ্রে হবার বিষয় কি? আজ স্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে। স্ত্রী মান করে থাকলে তিনি কলেজি এডুকেশন ও ব্রহ্মজ্ঞান মাথায় তুলে পায়ে ধরে মান ভাঙাবেন এবং এরপর যাতে স্ত্রী লেখাপড়া শিখে তার চিরহৃদয় তোষিকা হন তার বিশেষ তদবির করতে হবে। বাঙালির স্ত্রীরা কি দ্বিতীয়া মিস টো, মিস টমসন ও মিসেস বরকরলি ও লেডি লিটন, বুলুয়ার লিটন হতে পারে না? বিলিতি স্ত্রী হতে বরং এরা অনেক অংশে বুদ্ধিমতী ও ধর্মশীলা। তবে কেন বড়ি দিয়ে পুতুল খেলে ঝগড়া ও হিংসায় কাল কাটায়? সীতা, সাবিত্রী, সতী, সত্যভামা, শকুন্তলা, কৃষ্ণাও তো এই এক্ষণির মণি। তবে এরা যে কয়লা হয়ে চিরকাল ফর্নেসে বদ্ধ হয়ে পড়েন ও পোড়ান সে কেবল বাপ মা ও ভাতার বর্গের চেষ্টা ও তদবিরের ত্রুটি মাত্র। বাঙালি সমাজের এমনি এক চমৎকার রহস্য যে প্রায় কোনো বংশেই স্ত্রী পুরুষ উভয়ে কৃতবিদ্য দেখা যায় না। বিদ্যাসাগরের স্ত্রীর হয়তো বর্ণ পরিচয় হয় নাই। গঙ্গা জলের ছড়া, সাফারদের মাদুলি ও বালসির চরনামেত্য নিয়েই ব্যস্ত। এ ভিন্ন জামাইবাবুর মনে নানা রকম খেয়াল উঠল। ক্রমে সেই সব ভাবতে ভাবতে ও পথের ক্লেশে অঘোর হয়ে ঘুমিয়ে পড়লেন। শেষে বেলা 1 প্রহরের সময় মেয়েদের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। দেখেন যে বেলা হয়ে গিয়েছে। তিনি একলা বিছানায় শুয়ে আছেন।
এদিকে চক্রবর্তীর বাড়ির গিন্নিরা পরস্পর বলা বলি করতে লাগলেন যে তাই তো গা, জামাই এসেছেন, মেয়েও শেটের কোলে বছর 15 হলো, এখন প্রভুকে খবর দেওয়া আবশ্যক। সুতরাং চক্রবর্তী পাঁজি দেখে উত্তম দিন স্থির করে প্রভুর বাড়ি খবর দিলে। প্রভু তুরি, খন্তি ও খোল নিয়ে উপস্থিত হলেন। গুরুপ্রসাদীর আয়োজন হতে লাগলো। হরহরিবাবু গুরুপ্রসাদের কিছুমাত্র জানতেন না। গোসাই দলবল নিয়ে উপস্থিত। বাড়ির সকলে শশব্যস্ত। স্ত্রী নতুন কাপড় ও সর্বালঙ্কারে ভূষিত হয়ে বেড়াচ্ছে। তিনি এসে অবধি যুবতী স্ত্রীর সহবাসে বঞ্চিত রয়েছেন। সুতরাং এতে নিতান্ত সন্দিগ্ধ হয়ে একজন ছেলেকে জিজ্ঞাসা করলেন, ওহে, আজ বাড়িতে কিসের ধুম? ছোকরা বললে, জামাইবাবু, তা জানো না, আজ আমাদের গুরুপ্রসাদী হবে। আমাদের গুরুপ্রসাদী হবে শুনে হরিহর বাবু একেবারে তেলে বেগুনে জ্বলে গেলেন। ও কি প্রকারে গুরুপ্রসাদী হতে স্ত্রী পরিত্রাণ পান তারই তদবিরে ব্যস্ত রইলেন। কর্তব্য কর্মের অনুষ্ঠান করতে সাধুরা কোনো বাধাই মানেন না বলেই যেন দিনমণি কমলিনীর মনোব্যথায় উপেক্ষা করে অস্ত গেলেন। সন্ধ্যাবধূ শাঁখ, ঘণ্টা ও ঝিঁঝি পোকার মঙ্গল শব্দের সঙ্গে স্বামীর অপেক্ষা করতে লাগলেন। প্রিয় সখী প্রদোষ দ্যুতিপদে প্রতিষ্ঠিত হয়ে নিশানাথকে সংবাদ দিতে গেলেন। নববধূর বাসরে আমোদ করবার জন্য তারাদল একে একে উদয় হলেন। কুমুদিনী স্বচ্ছ সরোবরে ফুটলেন। হৃদয়রঞ্জনকে পরকীয় রসাস্বাদনে গমনোদ্যত দেখেও তার মনে কিছুমাত্র বিরাগ হয় নাই, কারণ চন্দ্রের সহস্র কুমুদিনী আছে, কিন্তু কুমুদিনীর একমাত্র তিনিই অনন্য গতি। এদিকে নিশানাথ উদয় হলেন। শিয়ালরা যেন স্তব পাঠ করতে লাগলো। ফুল গাছেরা ফুলো দল উপহার দিতে লাগলো দেখে আহ্লাদে প্রকৃতি সতী হাসতে লাগলেন। চক্রবর্তীর বাড়ির ভিতর বড় ধুম। গোস্বামী বরের মতো শয্যা করে জামাইবাবুর শোবার ঘরে গিয়ে শুলেন। হরহরিবাবুর স্ত্রী নানা অলঙ্কার পরে ঘরে ঢুকলেন। মেয়েরা ঘরের কপাট ঠেলে দিয়ে ফাঁক থেকে আড়ি পেতে উঁকি মারতে লাগলো। হরহরিবাবু ছোঁড়ার কাছে শুনে একগাছি রুল নিয়ে গোস্বামীর ঘরে শোবার পূর্বেই খাটের নিচে লুকিয়েছিলেন। এক্ষণে দেখলেন যে স্ত্রী ঘরে ঢুকে গোস্বামীকে একটি প্রণাম করে জড়সড় হয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। প্রভু খাটের থেকে উঠে স্ত্রীর হাত ধরে অনেক বুঝিয়ে শেষে বিছানায় নিয়ে গেলেন। কন্যাটি কি করে? বংশ পরম্পরানুগত ধর্মের অন্যথা করলে মহাপাপ, এটি চিত্তগত আছে। সুতরাং আর কোনো আপত্তি করলে না, সুরসুর করে প্রভুর বিছানায় গিয়ে শুল। প্রভু কন্যার গায়ে হাত দিয়ে বললেন, বলো, আমি রাধা, তুমি শ্যাম। কন্যাটিও অনুমতি মতো আমি রাধা, তুমি শ্যাম 3 বার বলেছে। এমন সময় হরহরি বাবু আর থাকতে পারলেন না। খাটের নিচে থেকে বেরিয়ে এসে এই কাঁদে বাড়ি বলরাম বলে গোস্বামীকে রুল সই করতে লাগলেন। ঘরের বাইরে ন্যাড়া বষ্টুমরা খোল কত্তাল নিয়েছিল। প্রভু প্রসাদীকৃত সেরে ভিতর থেকে হরিবোল দিলে খোল খত্তাল বাজবে। গোস্বামীর রুল সইয়ের চিৎকারে তারা হরিধ্বনি ভেবে দেদার খোল বাজাতে লাগলো। মেয়েরা উলু দিতে লাগলো। কাঁসর ঘণ্টা শাঁখের শব্দে হুলুস্থুল পড়ে গেল। হরহরিবাবু হঠাৎ দরজা খুলে ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়ে একেবারে থানার দারোগার কাছে গিয়ে সমস্ত কথা ভেঙে বললেন। দারোগা ভদ্রলোক ছিলেন, অতি কম ভদ্রলোক পাওয়া যায়। তারে অভয় দিয়ে সেদিন যথা সমাদরে বাসায় রেখে তার পরদিন বরকন্দাজ মোতায়েন দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। এদিকে সকলের তাক লেগে গেল, যা, ইনি কেমন করে ঘরে ছিলেন? শেষে সকলে ঘরে গিয়ে দেখে যে গোস্বামীর দাঁতে কপাটি লেগে গেছে, অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে আছেন, বিছানায় রক্তের নদী বচ্ছে। সেই অবধি গুরুপ্রসাদী উঠে গেল
লোকেরও চৈতন্য হলো, প্রভুরাও ভয় পেলেন। বর্তমানে যে যে গ্রামে গুরুপ্রসাদী চলিত আছে, প্রভুরা আর স্বয়ং যান না, অনুমতিতেই কাজ নির্বাহ হয়। আর একবার এক শহুরে গোসাই এক বীণের বাড়ি কেষ্টলীলা করে জব্দ হয়েছিলেন, সেটিও এই বেলা বলেনি। রামনাথ সেন ও শ্যামনাথ সেন দুই ভাই, শহরের 4-5টা হৌসের মুছদ্দি। দিন কতক বাবুদের বড় জলজলা হয়ে উঠেছিল। চৌঘুরী, ভেঁপু, মোসাহেব ও রাঁড়ের ছড়াছড়ি। উমেদার বেকার রেকমেন্ড চিঠিওয়ালা লোকে বৈঠকখানা থই থই করত। বাবুরা নিয়ত বাগান, চোহেল ও আমোদেই মত্ত থাকতেন। আত্মীয়, কুটুম্ব ও বন্ধু বান্ধবেই বাবুদের কাজকর্ম দেখতেন। একদিন রবিবার বাবুরা বাগানে গিয়েছেন। এই অবকাশে বাড়ির প্রভু খন্তি, খোল ও ভেঁপু নিয়ে উপস্থিত। বাড়ির ভেতরে খবর গেল, প্রভুকে সমাদরে বাড়ির ভেতর নিয়ে যাওয়া হলো। সকল মেয়েরা একত্র হলেন। চৈতন্য চরিতামৃত ও ভাগবতের মতে বেছে গোছালো গোছালো লীলে আরম্ভ করলেন। ক্রমে লীলা শেষ করে গোস্বামী বাড়ি ফিরে যান। এমন সময় ছোটবাবু এসে পড়লেন। ছোটবাবুর কিছু সাহেবী মেজাজ প্রভুকে দেখেই তেলে বেগুনে জ্বলে গেলেন ও অনেক কষ্টে আন্তরিক ভাব গোপন করে জিজ্ঞাসা করলেন, কেমন প্রভু, ভাগবতের মতে লীলে দেখানো হলো? প্রভু ভয়ে আমতা আমতা গোছের আগা হ্যাঁ করে সেরে দিলেন। ছোটবাবুর কাছে একজন মুখর গোছের কায়স্থ মোসাহেব ছিল। সে বললে, হুজুর, গোসাই সকল রকম লীলে করে চললেন, কিন্তু গোবর্ধন ধারণটা হয়নি। অনুমতি করেন তো প্রভুকে গোবর্ধন ধারণটাও করে দেওয়া যাক, সেটা আর বাকি থাকে কেন? ছোটবাবু এতে সম্মত হলেন। শেষে দরোয়ানদের হুকুম দেওয়া হলো। দরজার পাশে একখানা 10-12 মণ পাথর পড়েছিল। জনকতকে ধরে এনে গোস্বামীর ঘাড়ে চাপিয়ে দিলে। পাথরের চাপানে গোস্বামীর কোমর ভেঙে গেল। সেই অবধি প্রভুরা তেমন তেমন স্থলে লীলা করতে আর স্বয়ং যান না। প্রয়োজন হলে রকমারি শিষ্যারা স্বয়ং প্রভুর বাড়ি পালকি চড়ে উপস্থিত হন। এদিকে বারোইয়ারি তলায় কীর্তন বন্ধ হয়ে গেল। কীর্তনের শেষে একজন বাউল সুর করে এই গানটি গাইলে, আজব শহর কলকাতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি, মিছে কথার কি কেতা, হেতা ঘুঁটে পড়ে গোবর হাসে বলি হারি ঐক্যতা, যত বকবিড়ালে ব্রহ্মজ্ঞানী বদমাইশির ফাঁদ পাতা, পুঁটে তেলির আশা ছড়ি শুঁড়ি সোনার বেনের কড়ি, খ্যামটা খানকির খাসা বাড়ি ভদ্র ভাগ্যে গোলপাতা, হদ্দহেরি হিন্দুয়ানি ভিতর ভাঙা ভড়ংখানি, পথে হেগে চোখ রাঙানি লুকোচুরির ফের গাঁথা, গিলটি কাজে পালিশ করা রাঙা টাকায় তামা ভরা, হুতম দাসের স্বরূপ ভাসে তফাৎ থাকাই সার কথা। গানটি শুনে সকলেই খুশি হলেন। বাউলে 4 আনার পয়সা বকশিসও পেলে। অনেকে আদর করে গানটি শিখে ও লিখে নিলেন। বারোইয়ারি পুজো শেষ হলো। প্রতিমেখানি 8 দিন রাখা হলো। তারপর বিসর্জন করবার আয়োজন হতে লাগলো। আম্মোক্তার কানাইধন বাবু পুলিশ হতে পাশ করে আনলেন। 4 দল ইংরেজি বাজনা, সাজা তুরুক সোয়ার, নিশেন ধরা ফিরিঙ্গি, আশা সোঁটা, ঘড়ি ও 50টা ঢাক একত্র হলো। বাহাদুরি কাঠতোলা চাকা একত্র করে গাড়ির মতো করে তাতেই প্রতিমে তোলা হলো। অধ্যক্ষেরা প্রতিমের সঙ্গে সঙ্গে চললেন। দুপাশে সঙ্গেরা ষাঁড় বেঁধে চলল। চিতপুরের বড় রাস্তা লোকারণ্য হয়ে উঠল। রাঁড়েরা ছাতের ও বারান্দার উপর থেকে রূপ বাঁধানো হুঁকোয় তামাক খেতে খেতে তামাশা দেখতে লাগলো। রাস্তার লোকেরা হাঁ করে চলতি ও দাঁড়ানো প্রতিমা দেখতে লাগলেন। হাটখোলা থেকে জোড়াসাঁকো ও মেছো বাজার পর্যন্ত ঘোরা হলো। শেষে গঙ্গা তীরে নিয়ে বিসর্জন করা হলো। অনেক পরিশ্রমে যে 20-25 হাজার টাকা সংগ্রহ করা হয়েছিল, আজ তারই শ্রাদ্ধ ফুরল। বীরকৃষ্ণ দাঁ ও
ও আর অধ্যক্ষেরা অত্যন্ত বিষণ্ণ বদনে বাড়ি ফিরে গেলেন। বাবুদের ভিজে কাপড় থাকলে অনেকেই বিবেচনা করত যে বাবুরা মরা পুড়িয়ে এলেন। বারোইয়ারি পূজার সম্বৎসরের মধ্যেই বীরকৃষ্ণ দাঁর বাজার দেনা জেগে উঠল। গদি ও আড়ত উঠে গেল। শেষে ইনসলভেন্ট নিয়ে ফরেশডাঙ্গায় গিয়ে বাস করেন। কিছুদিন বাদে হঠাৎ ঘর চাপা পড়ে মরে গেলেন। আম্মোক্তার কানাইধন দত্তজা সুপ্রিম কোর্টে জাল সাক্ষী দেওয়া অপরাধে সর রবার্ট পিল সাহেবের বিচারে 14 বছরের জন্য ট্রান্সপোর্ট হলেন। তার পরিবাররা কিছুকাল অত্যন্ত দুঃখে কাল কাটিয়ে শেষে মুড়ি মুরকির দোকান করে দিনপাত করতে লাগলো। নুড়িঘাটা লেনের হুজুর কোনো বিশেষ কারণে বারোইয়ারি পুজোর মধ্যেই কাশি গেলেন। পেলানাথ বাবু একদিন কতকগুলি বাই ও মেয়ে মানুষ নিয়ে বোটে করে কোম্পানির বাগানে বেড়াতে যাচ্ছিলেন। পথে আচমকা একটা বড় ঝড় উঠল। মাঝিরে অনেক চেষ্টা করলে কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বোটখানি একেবারে একটা চড়ার ওপর উল্টে পড়ে চুরমার হয়ে ডুবে গেল। বাবু বড় মানুষের ছেলে, কখনো সাঁতার দেন নাই, সুতরাং জলের টানে কোথায় যে গিয়ে পড়লেন তার অদ্যাপি নির্ণয় হয় নাই। মুখুজ্জেদের ছোট বাবু ক্রমে ভারী গাঁজাখোর হয়ে পড়লেন। অনবরত গাঁজা টেনে তার যক্ষাকাশ জন্মালো। আরাম হবার জন্যে তারকেশ্বরের দাড়ি রাখলেন, বালসির চরণামৃত খেলেন, সফরিদের মাদুলি ধারণ করলেন, কিন্তু কিছুতে কিছু হলো না। শেষে বিবাগী হয়ে কোথায় যে বেরিয়ে গেছেন আজও তার ঠিকানা হয় নাই। প্রধান দোয়ার গবারাম গাওনা ছেড়ে পৈতৃক পেশা গিল্টি অবলম্বন কিছুকাল সংসার চালাচ্ছিলেন। গত পুজোর সময় পক্ষাঘাত রোগে মরেছেন। পচ্চুবাবু, অঞ্জনারঞ্জন দেববাহাদুর ও আর অধ্যক্ষ ও দুয়ারেরা এখনো বেঁচে আছেন। তাদের যা হবে তা এর পরে বক্তব্য। শেষ হল কালীপ্রসন্ন সিংহ বিরচিত বিখ্যাত সামাজিক প্রহসন হুতম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে রম্য রচনা কলিকাতার বারোইয়ারি পূজা। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।